অনেকক্ষণ যাবৎ এয়ারপোর্টে বসে আছে নায়ার নিজের প্রিয় মানুষটার জন্য। অবশ্য সে জানে না সারপ্রাইজ দেবে নায়ার। তবে 1 বছর আগেও এই মানুষটাকে সে সহ্য করতে পারতো না। পারবে কি করে? সে যে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বুনেছিল। তবে সবার সব স্বপ্ন তো আর সত্যি হয় না। কিছু স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় বাস্তবতার বেড়াজালে, অথবা কিছু মানুষের স্বার্থপরতায়। এটা বলে চুপিসারে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নায়ার। যে চলে গেছে সে গেছে। তার কথা ভেবে নিজের সুন্দর সময়টুকু নষ্ট করতে চায় না। একদম না। অনেক কেঁদেছে রাতের পর রাত। চোখের নিচে কালের আস্তরণ পড়ে গিয়েছিল। সবার সাথে বাজে ব্যবহার করত। এমনকি বিয়ের পর বরের সাথেও অনেক বাজে ব্যবহার করেছে। তবে অদ্ভুতভাবে লোকটা কোনো রিয়্যাক্ট করেনি কখনো। কখনো নায়ারের সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। ধমক দেওয়া তো দূরের কথা। নায়ার নিজেই অবাক হয় লোকটার ধৈর্য দেখে। ডাক্তার দেখে কি এত ধৈর্য? নাকি মানুষটা এমন ঠান্ডা স্বভাবের, কারো সাথে রেগে কথা বলে না। কথা বলার সময় ঠোঁটের কোণে হাসি লেগেই থাকে। তার মুখটা দেখলেই কেমন যেন অন্যরকম ভালো লাগার অনুভূতি হয়। এত সহজে মানুষের সাথে মিশতে পারে। আর ছোট বাচ্চাদের ভীষণ আদর করে। একজন অদ্ভুত রকমের ভালো মানুষ, যাকে দেখলে শ্রদ্ধা, ভালোবাসা আপনা আপনি চলে আসে। অথচ সে মানুষটার সাথে যা তা ব্যবহার করেছে নায়ার। সে এখন অনুতপ্ত, ভীষণভাবে অনুতপ্ত। বিয়ের পর মাত্র 3 মাস একসাথে ছিল দুজন। তারপরই সে দেশের বাইরে চলে যায়। আর 2 বছর পর দেশে আসেন। উনি অবশ্য নায়ারকে সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু নায়ার মুখের ওপর না করে দিয়েছিল। অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল সেদিন। কি ভেবেছেন বিয়ে করেছেন দেখে যা বলবেন তাই করতে হবে? মন শরীর সব কিনে নিয়েছেন। একদম আমার উপর স্বামিত্ব ফলাতে আসবে না। বিয়ের আগে বিয়েতে আমার মত আছে কিনা একবারও জানার প্রয়োজন মনে করলে না। একটা ছবি দেখে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। কোনো কথা বলার প্রয়োজন মনে করলে না। সাধু শাস্তি চেয়েছেন, তাই না? আপনারা পুরুষজাতটা আসলে বড়ই অদ্ভুত। একজন স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন কাচের টুকরোর মতো ভেঙে দিয়ে মাঝপথে ছেড়ে চলে যান। আরেকজন আসেন সেই কাচের টুকরো জোড়া দিতে। জানেন না, সদ্য ভাঙা কাচের টুকরোয় হাত কাটার সম্ভাবনা প্রবল। যে হৃদয় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে, সেখানে ভালোবাসা খোঁজাটাকে মরীচিকা নয়? আর মরীচিকা বলছি কেন? কারো ক্ষত বিক্ষত হৃদয়ে ভালোবাসা খোঁজাটা কি অপরাধ নয়? অপরাধ, চরম অপরাধ। একজন হৃদয় ক্ষত বিক্ষত করে ধোঁকা দিয়ে সুখে দিন কাটায়। আরেকজন সুখ পাওয়ার জন্য সেই ক্ষত বিক্ষত হৃদয়ে ঘা আরো তীব্র করে দেয়। সব স্বার্থপরের দল। সেদিন এত কিছু বলার পরে লোকটা অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়েছিল শুধু, যেন চোখ দিয়ে না বলা হাজারো কথা বুঝিয়ে দিচ্ছিল। সেই স্থির মলিন চাহনি নায়রের হৃদয়ে ঠিক মাঝখানটায় গিয়ে শুলের মতো বেঁধেছিল। হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। একটা মানুষ কতটা সহ্য ক্ষমতা সম্পন্ন হলে এভাবে কথাগুলো হজম করেও চুপ করে থাকতে পারে? সেদিনের মতো আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় নায়ার। বাথরুমে ঢুকে চিৎকার করে কাঁদতে থাকে। হৃদয়টা যে কোনো বাধা মানে না, কোনো শাসন মানে না। যাকে আমরা হৃদাসনে বসাতে চাই সেই সেখানে ছুরি বসিয়ে চলে যায়। আর যে সেই ছুরি সরিয়ে ভালোবাসা দিয়ে ক্ষত সরাতে চায় তাকে দূরে ঠেলে দেয়। বুঝে অথবা না বুঝে, যে আমাদের কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে যায়, আমরা সেই সাগরে ভাসতে ভাসতে তার নামেই জপতে থাকি। কিন্তু সে আর ফিরেও তাকায় না। আর ফিরে তাকাবে না। আমরা সেটা বুঝেও অসহায়ের মতো তার স্মৃতি যতনে পুষি। আর সে নতুন মানুষের সাথে নতুন স্মৃতি তৈরি করে। এই পৃথিবীতে স্বার্থপররাই ভালো থাকে, সুখে থাকে। আর যারা ভালোবাসতে জানে, তারা দুঃখের ভেলায় ভাসতে ভাসতে কেউ সুখের দেখা পায়, কেউ পায় না। ভালোবাসা এত সহজ একটা শব্দ, তবু সবচেয়ে কঠিন অনুভূতির নাম। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি পাও না। যে তোমাকে ভালোবাসে সে তোমাকে পায় না। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে মিলাতেই জীবন কেটে যায়। একসময় এক আকাশ সমান অপ্রাপ্তি নিয়েও বলতে হয়, আমি ভালো আছি, আমি সুখে আছি। বস্তুত আমরা কেউই ভালো নেই, কেউই সুখে নেই। আমরা সবাই ভালো থাকার, সুখে থাকার অভিনয় করি শুধু। আর বাস্তব জীবনে এই অভিনয়ে সবাই চোখস অভিনেতা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নায়ার। ব্যাগ থেকে বোতল বের করে ঢকঢক করে কতটা পানি খেয়ে নিল। ফোনটা হাতে নিয়ে সময়টা দেখলো। এখনো ফ্লাইট ল্যান্ড করতে 15 মিনিট বাকি। এত আগে না আসলেও চলতো, কিন্তু এতদিন পর আসবে, তাই উত্তেজনাটা ধরে রাখতে পারছিল না সে। সে নিজেও জানে না মনের ভেতর কেন এমন উতাল পাতাল করছে। যে মানুষটাকে সহ্য করতে পারছিল না, তার জন্য হঠাৎ বুকের ভেতর এমন চিনচিন ব্যথা কেন করছে? এই প্রশ্নের উত্তর ওর জানা নেই। আর জানতেও চায় না সে। একটা মৃত হৃদয়ে যদি আবার ভালোবাসা জাগে, জাগুক। তাতে হৃদয়কে প্রশ্নবিদ্ধ করার কি আছে? হৃদয় তো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। হৃদয় তো খোলা আকাশের উড়ন্ত পাখির মতো, যে নিজের মন মতো উড়তে পারলেই খুশি। হৃদয় যদিও বা আমাদের উপর রাজত্ব চালায়, হৃদয়ের উপর হৃদয়ের রাজত্ব চলে। আমরা সেখানে অসহায় প্রজা। ফ্লাইট ল্যান্ড করেছে 10 মিনিট দেরি করে। মানুষজন আসতে শুরু করেছে। আর নায়ার এর দু চোখ উদ্গ্রীব হয়ে আছে সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে,
যাকে ঘৃণা করতে করতে ভালোবেসে ফেলেছে হয়তো। হয়তো বলেছে কারণ তাকে ঘৃণা করার কোনো কারণ ছিল না, তবুও করত। কিন্তু ঘৃণাটা যে কখন ভালোবাসায় রূপ নিল টেরই পেল না। সেই 2 বছরে প্রতিদিন নিয়ম করে 3বার কল দিত, যেটা নায়ার খুব বিরক্ত লাগতো। অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, কিন্তু একটা সময় পর নায়ার নিজে বুঝতে পারল এটার অভ্যস্ততা হয়ে গিয়েছিল। কারণ একবার কি ঝামেলার কারণে পরপর 3 দিন ফোন দেয়নি। এদিকে নায়ার ভীষণ চিন্তায় পড়ে গেল। এমন অস্থিরতা কাজ করছে মনে, কিন্তু সংকোচে নিজ থেকে ফোনও দিতে পারছিল না। তবে সারাদিন ফোনটা হাতের কাছে রাখলো। একটু পর পর চেক করে, এই বুঝি ফোন আসলো। কিন্তু যার ফোনের অপেক্ষায় থাকে সে তো আর ফোন দেয় না। 3 দিন পর রাত 12টায় ফোন বেজে ওঠে। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে কেটে দিতে গিয়ে ছট করে উঠে বসে। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে করে ছাড়লো। রিসিভ করে কোনো কথা বলল না। শুনছান নীরবতা। ওপাশের ব্যক্তির কণ্ঠ শোনার জন্য হৃদয় ব্যাকুল, তবু মুখে কোনো কথা নেই। ওপাশ থেকে শুনতে পেল সেই শীতল মিষ্টি কণ্ঠ। কেমন আছেন? নায়ার কণ্ঠটা শুনে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে কোনো কথা বলতে পারছে না। কেমন যেন কপট রাগ হচ্ছে, চাপা অভিমান কাজ করছে। কিন্তু কেন? অভিমান তো কাছের মানুষের সাথেই করা হয়। সে কি নায়ারের কাছে কেউ? 3বার কবুল বলে বিয়ে করলে কি একজন আরেকজনের কাছে কাছের হয়ে যায়? লিখিতভাবে হয়তো হয়ে যায়, কিন্তু একজন আরেকজনের হৃদয়ে পৌঁছানো কি এতই সহজ? সেদিনের নায়ারের সেই প্রশ্নগুলোর উত্তর আজ সে খুঁজে পেয়েছে। 3 অক্ষরের কবুল শব্দটা দ্রুত মানুষকে একটা অদৃশ্য মায়ার বন্ধনে আবদ্ধ করে ফেলে, যেটা আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারি না। কিন্তু দুজন মানুষ গভীরভাবে উপলব্ধি করলেই সেই মায়াটা অনুভব করতে পারে। একসাথে থাকতে থাকতে দুজন দুজনের মায়ে পড়ে যায়। আর নায়ার নিজের অজান্তেই সেই মায়ায় জড়িয়ে গেছে। কিন্তু সে কি তা বোঝে? এই যে আজ সারপ্রাইজ দিতে এসেছে, এতে কি সে খুশি হবে? কি বলবে নায়ার তাকে? হৃদয়ের অভিধান যে ভাষা শূন্য, চোখের ভাষা কি সে পড়তে জানে? সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব। হঠাৎ দূরে একটা কাপলকে দেখে চোখ আটকে গেল। ছেলেটাকে দেখে মেয়েটা দাঁড়িয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের চোখেই অশ্রু, তবে সেটা ভালোবাসার অশ্রু। এক অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে গেল নায়ারের। ভালোবাসার মানুষের সাথে মিলনের মুহূর্তটা এত মোহনীয় হয় কেন? ভালোবাসা জিনিসটাই কেমন জানি মোহগ্রস্ত করে দেয় মানুষকে। এই একটা শব্দ কত কঠিন, হৃদয়কে মোমের ন্যায় কোমল করে দিল। কাপড়টা দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল নায়ার। কেমন খুশি চিলিক দিছে দুজনের চেহারায়। হয়তো অনেকদিন পর দেখা। আচ্ছা, সে কি নায়ারকে জড়িয়ে ধরবে? এটা কল্পনা করেই লজ্জায় কুকড়ে যেতে লাগলো সে। ইস, কি সব ভাবছে! মাথাটা পুরো গেছে। হঠাৎ ধরে ঝাপসা কাউকে দেখতে পেয়ে বুকের ধুকপুকানি দ্রুত গতিতে বাড়তে লাগলো। ক্রমশ চেহারাটা স্পষ্ট হচ্ছে, আর হৃস্পন্দন তীব্র হচ্ছে। ইস, এমন হলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো নায়ার। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখে তার ডাক্তার সামনে নেই। কোথায় গেল? ডান হাতের করে আঙ্গুল মুখে দিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। পিছনে ঘুরে দেখে তার ডাক্তার চলে যাচ্ছে। তাকে না নিয়েই? মানটা কি? ডাক্তারের চোখে চশমা নেই নাকি? মনে হচ্ছে তো আছে। তাহলে আমাকে দেখলো না কি করে? বদ ডাক্তার। কপট রাগ দেখিয়ে একবার ভাবলো বাসায় চলে যাবে, কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগেছে। সকালে নাস্তা না করে চলে এসেছিল। ভেবেছিল দুজন একসাথে নাস্তা করে বাসায় যাবে, কিন্তু সে তো আমাকে না নিয়ে চলে যাচ্ছে। ফোনে যত ভালোবাসা, সামনে আসলেই সব ফুস। কি যেন ভেবে ঘুরে দাঁড়ালো নায়ার। তারপর হুট করে জোরে বলে উঠল, ওই ডাক্তার, নিজের বউকে তো নিয়ে যাও। আশেপাশে যারা ছিল সবাই কেমন অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়েছিল নায়ারের দিকে। নায়ারের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে টুকটুক করে তার ডাক্তারের দিকে এগোচ্ছিল, আর মুখে একরাশ চাপা অভিমান। একদম নির্লিপ্ত ভঙ্গিতে নায়ারের দিকে তাকিয়ে আছে ইরহাম। পুরো নাম ডাক্তার সানজামুল ইরহাম। একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যেন নায়ারের উপস্থিতি তাকে সামান্য পরিমাণে আশ্চর্য করেনি। চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে অনেকটা স্বাভাবিকভাবে সে বলল, কি ব্যাপার, আপনি এখানে? কথাটা শুনে নায়ারের মন চাইছিল দৌড়ে একটা বিমানের নিচে গিয়ে সুসাইড করতে, অথবা পিঙ্ক কালারে বিষ খেয়ে মারা যেতে। পরক্ষণে ভাবল, দূর, কি সব ভাবছি! বিমানের নিচে কিভাবে সুসাইড করে? মাথাটা পুরো গেছে এই ডাক্তারের চিন্তায়। আর পিঙ্ক কালারের বিষ তো মনে হয় না আছে। এই ডাক্তার রোগী ভালো করবে কি? নিজের বউকে তো রোগী বানিয়ে ফেলেছে, হার্টের রোগী। আর বদ ডাক্তারকে দেখো, এখন আমাকে আপনি আপনি করে কথা বলছে। মন চাইছে তো তার আপনি ডাকার 7 জন্মের মতো মিটিয়ে দেয়। কিন্তু কিভাবে? ভাব নায়ার, ভাব। তুই না দর্শনের ছাত্রী, একটু ভাবলেই মাথায় বুদ্ধি ইনস্টল করবে। তারপরেই ডাক্তারকে সাইজ করবি। নিজে কাটাকুটি করে না, তুইও তাকে কাটাকুটি করে সাইজ আনবি। এত অ্যাটিচিউড কই পাই শুনি? এমন ভাবে বলছি আমি এখানে কেন, যেন আমি আমার এক্সের সাথে দেখা করতে এখানে এসেছি। অবশ্য করলেই এই ডাক্তারে কি আসে যায়? আমি তার কে? কেউ না। মনে মনে হাজারটা বকা দিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল।
তখন শুনতে পেল বদ ডাক্তার বলছে, বাসায় যাবে না, চলুন, অনেক টায়ার্ড লাগছে। নায়ার এবার চূড়ান্ত হতাশ হলো, জিজ্ঞেস করছে বাসায় যাব কিনা। আর বাসায় যাব বলেই তো এখানে আসলাম, না হলে তো বাবার বাসায় থাকতাম। এখানে এসে সারপ্রাইজ দিয়ে ঢং করতে আসতাম না। সব দোষ ওই সায়নী নাগিনটার। আমাকে বুদ্ধি দিল বদ ডাক্তারকে এয়ারপোর্টে এসে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন উল্টো আমি সারপ্রাইজ হয়ে বসে আছি। নিজের বউকে এতদিন পর দেখেও কেউ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে, সেটা নায়ারের ভাবনার বাইরে। কাটাছিড়া করতে করতে মনে হয় অনুভূতি শূন্য হয়ে গেছে এই ডাক্তার। অথচ একটু আগের কাপড়টার বরটা কেমন সামনে সে দুহাত বাড়িয়ে দিয়েছিল। আর এই ডাক্তার তো আমাকে না দেখেই চলে যাচ্ছিল একা। কত বড় সাহস! মানছি আমি সাইজে একটু ছোট, মানে হাইট কম আর কি, তাই বলে কি আমাকে দেখতে পাবে না? আরে, আমি হিল পরেছি যেন একটু লম্বা লাগে, শাড়ি পরেছি সেজেছি যেন সে চোখ ফিরাতে না পারে। আর সে চোখ ফিরাবে কি? আমার উপর চোখ পড়লই না। তোর কপালটাই খারাপ রে নায়ার, এটা বলে কপাল চাপড়ে চাপড়ে আফসোস করতে লাগলো। সামনে তাকিয়ে দেখে বদ ডাক্তার ওকে রেখে অনেকটা সামনে চলে গেছে। এ কোন রূপ দেখছি ডাক্তারের! ফোনে এত কেয়ার, এত ভাব, আর এখন মনে হচ্ছে আমি তার বউ নয়, তার বাসের কাজের বেটি। না হলে বউকে তো মানুষের সাথে করে হাতে ধরে নিয়ে যায়, এভাবে পেছন পেছন দাঁড়িয়ে নিয়ে যায়। এসব ভাবতে ভাবতে নায়ার হালকা দৌড়াতে লাগলো। আর মনে মনে ডাক্তারের ডাক্তারগিরি ছোটানোর পণ করতে লাগলো। শাড়ি পরে দৌড়াতেও পারছে না, এখন যদি পড়ে যায়, যেই ভাবনা সেই কাজ। ধূপ করে শাড়ি জুতোর নিচে আটকে পড়ে গেল। ধপাস করে একটা শব্দ হলো। ইরহাম কিছুটা দূরে ছিল, পেছনে তাকে দেখে নায়ার বসে আছে। তাই হাতের ইশারায় বলল উঠে আসার জন্য। সে তার মতো করে সামনে যেতে লাগলো। সেটা দেখে নায়ার এমন ভাব করলো যেন সে এইখানে এয়ারপোর্টে আজ থাকবে সে। চোখে মুখে রাজ্যের রাগ নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আর পায়ে হাত বুলাতে লাগলো। মস্কে গেছে কিনা সে জানে, প্রচন্ড ব্যথা করছে। ব্যথায় কোকাতে লাগলো। আর চোখে তাকে দেখে ইরহাম সেখানে নেই। নায়ার যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, সত্যি সত্যি ওকে রেখে চলে গেছে। নিজের হাতে নিজে একটা চিমটি কাটলো। তারপর ওহ করে উঠল, হুম, তার মানে সব সত্যি, কোনো কল্পনা নয়। ঠিক আছে, আমিও এখানে বসলাম। আজকে সারাদিন এখানেই বসে থাকবো। মানুষ প্রতিবন্ধী ভেবে দান খয়রাত করে যাবে। কিছু মানুষ দান করে সাথে সেলফি তুলবে, ভিডিও করবে, সেগুলো সোশ্যাল সাইটে আপলোড দিবে। তারপর ডাক্তার তোমার মান সম্মান কোথায় যাবে তা তুমি ভাবতেও পারছো না। চেনোনি তুমি আমাকে, নায়ার রহমান নাম আমার। আমাকে ইগনোর করা হচ্ছে, আমাকে। এবার হাড়ে হাড়ে টের পাবে এই নায়ার কি জিনিস। আজকে তোমার মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবো আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নায়ার আরো সুন্দরভাবে সেখানে বসে রইল। মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, যেন এই মুহূর্তে সে চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর শুনে চোখকে তাকালো নায়ার। সামনে তাকে দেখে ওর স্কুল ফ্রেন্ডের বাবা ওর সামনে দাঁড়িয়ে। নায়ার ওনাকে দেখে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। কারণ এই যেভাবে বসে আছে এখানে, এখন কিভাবে ম্যানেজ করবে? ভাব নায়ার, ভাব। তুমি এখানে এভাবে বসে আছো কেন মামনি? নায়ার জোর করে হাসার চেষ্টা করলো, কিন্তু সময়ে হাসিও শালা আসতে চায় না। তারপর বলল, আসলে আঙ্কেল, হয়েছে কি, আমি না পা মচকে পড়ে গেছি। আর আমার স্বামী ওই সামনে গাড়িতে ব্যাগ রেখে আসতে গেছে, তারপর আমাকে নিয়ে যাবে। কোনো রকমে মিথ্যেগুলো বলল নায়ার। তখন আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে ধরে সামনে নিয়ে যাই। নায়ার সাথে সাথে বলে উঠল, না না আঙ্কেল, আপনার কষ্ট করতে হবে না, ও এক্ষুনি এসে যাবে। আরে কোনো কষ্ট হবে না, চলো তো। এখানে এভাবে বসে আছো, কেমন দেখাচ্ছে। মানুষজন তাকিয়ে আছে। নায়ার এদিক ওদিক তাকালো। সত্যি মানুষ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তবুও কোনো রকমে বলল, আপনি যান আঙ্কেল, ও চলে আসবে এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাঁড়াই এখানে, একা এভাবে বসে থাকবে? আর তাছাড়া তোমার স্বামীর সাথে দেখাটাও হয়ে যাবে। নায়ার আর কিছু বলার মতো পেল না। এখন কি হবে সেটাই ভাবছে। ওই বদ ডাক্তার যে ওকে রেখে চলে গেছে, সেটা যদি বলতে পারতো। এখন কি হবে? ভেবেছিল মিথ্যে বলে হটিয়ে দেবে, এখন তো আরো বাজেভাবে ফেসে গেল। কি উপায় হবে এখন? ও ডাক্তার, তুমি কোথায়? গোমরা মুখ করে মাথা নিচু করে বসে রইল। এদিনও দেখার বাকি ছিল, কেন যে এসেছিল। সায়নীকে মনে মনে গরম তাওয়াতে ফ্রাই করতে লাগলো। তবুও শান্তি পাচ্ছে না। ওর হাত দুটো নিষ্পিস করতে লাগলো, শুধু দেখাটা হোক ওই নাগিনের সাথে। দুই হাত সমানে কসলাতে লাগলো সে। হঠাৎ সামনে কারো হাত দেখতে পেয়ে আতকে উঠে ওপরের দিকে তাকালো। চোখ ইয়া বড় বড় করে তাকালো নায়ার। তার মানে ডাক্তার জানি। একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেল নায়ার। আর এতক্ষণ উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার জন্য নিজের মুখে নিজে আরেকটু ছুট বকে নিল। ইরহাম হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। নায়ার ওই আঙ্কেলের দিকে হাসি হাসি মুখ করে তাকালো। ইরহামের হাত ধরে উঠে দাঁড়ালো নায়ার।
তখন ওই আঙ্কেল বলে উঠল, তোমার স্বামী? নায়ার মাথা ঝাঁকালো। উনি ইরহামের সাথে হ্যান্ডশেক করলো, কৌশল বিনিময় করলো, তারপর বলল, আরে ইয়াংম্যান, মালপত্র আগে না বউ আগে? এটা শুনে ওরা দুজনই বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। ওই আঙ্কেল ওদের দুজনের মুখ দেখে হেসে দিলেন, তারপর বললেন, শোনো, জিনিস গেলে জিনিস পাওয়া যাবে, কিন্তু বউ গেলে বউ পাবে না। আবার এটা বলো না যে দেশে মেয়ের অভাব নেই, ভালো একজনকে বাসা যায়, বুঝলে? এরপর তো শুধু মানিয়ে নেওয়া আর সামাজিকতা। ইরহাম হাসি মুখে ওনাকে বিদায় জানালো, বাসায় আসার জন্য নিমন্ত্রণ করলো, তারপর উনি চলে গেলেন। আর চলে যাওয়ার সাথে সাথেই নায়ার ইরহামের থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবার ধপাস করে বসে পড়ল। ইরহাম ভ্রুকুচকে তাকালো। নায়ারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ইরহাম। আর নায়ার একধানের নিচের দিকে তাকিয়ে বসে রইল, যেন সে সন্ন্যাসিনী। হুট করে নায়ারকে কোলে তুলে নিল ইরহাম। নায়ারের চোখ ছানা বড়া হয়ে গেল। ওই ডাক্তার, কি 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 করেন? নামান আমাকে, নামান বলছি। ইরহাম হাঁটতে হাঁটতে বলতে লাগলো, এয়ারপোর্টে বসে ভিক্ষা করতে হবে না, ডিজিটাল ভিখারিনী সাজতে হবে না। এ কথা শুনে নায়ার রাঘর বদলে ভয়ে এক ঢোক গিল। বড় ডাক্তার ওর মনের কথা বুঝল কি করে? এই বিষয়ের ওপর ডাক্তারি করেছে নাকি? একবার ইরহামের চোখের দিকে তাকিয়ে পরক্ষণের দৃষ্টি সরিয়ে নিল নায়ার। এ লোকটার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। এই যে একটু আগে আমাকে ভিখারিনীর মতো বসিয়ে চলে গেল, এখন নিজেই বলছে ভিখারিনীর মতো বসে থাকতে হবে না। বুঝি বুঝি, সব বুঝি। হিরোগিরি দেখাচ্ছে। বলি, যতই হিরোগিরি দেখাও, সে তো তুমি ডাক্তার, বদ ডাক্তার। সোফায় ব্যাঙের মতো গাল ফুলিয়ে বসে আছে নায়ার। মনে হচ্ছে দুই গালে দুইটা লাড্ডু ঢুকিয়ে রেখেছে। অবশ্য লাড্ডু নায়ারের ভীষণ প্রিয়, তাই সেটা মুখে দিয়ে বসে থাকবে না, মুহূর্তেই সাবার করে দিবে। কিন্তু এখন তার বদ ডাক্তারকে জব্দ করার জন্য গাল ফুলিয়ে বসে আছে। ক্ষুদায় পেট চুচু করছে। ডাক্তার যে কি করছে কে জানে। সেই কখন আশ্রমে গেছে, এখনো আসার নাম নেই। ছেলেদেরও গোসল করতে এত সময় লাগে, সেটাই বর ডাক্তারকে না দেখলে জানতো না সে। মনে হয় লন্ডন 2 বছর গোসল না করেই থেকেছে, এখন 2 বছরের গোসল একসাথে করতেছে। আর এদিকে যে তার বউ পা মুচকে বসে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আরে, এখন যদি সে বউ না হয়ে সাধারণ কোনো রোগীও হতো, তাহলে তো এতক্ষণে কত ট্রিটমেন্ট করতো। আর আমাকে কি করলো? বরফের টুকরা কাপড়ের মধ্যে ভেদে দিয়ে চলে গেল। এখন আমার সেবা আমাকেই করতে হবে। কেন শুনি? সে একটু পায়ে বরফ ঘষে দিলে কি হতো? তার হাতে ফোসকা পড়ে যেত, পচে যেত তার হাত। আমার কিছু আছে, রোগ আছে? বইয়ের সেবা করলে কি তার অ্যাটিটিউড কমে যেত? এত কিসের ইগো তার, তাও আমার সাথে? মানছি আমি তার সাথে অনেক রাফ বিহেভ করেছি, কিন্তু এখন তো আর করি না। তো মানুষকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? অবশ্যই উচিত। ভুল করে কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। আর তিনি কি করছেন? তিনি এখন আমার সাথে এক্সট্রা পার্ট নিচ্ছেন। এই নায়ের সাথে, যে নিজে কিনা সারাক্ষণ পাট নিয়ে চলতো। আর এখন এই ডাক্তার তাকে পাত্তাই দিচ্ছে না। ওই নাগিন যদি এসব শুনে আমাকে নিয়ে মজা উড়াবে, হেসে কুটি হবে, বিছানা থেকে গড়িয়ে পড়বে, সাপের মতো ফ্লোরে গড়াগড়ি করবে। এসব কল্পনা করতেই নায়ের মাথা কেমন করতে লাগলো। পরক্ষণেই ভাবলো, যা বলার বলুক, আগে ওই নাগিনকে আমি ফ্রাই করব। আমাকে এয়ারপোর্টে যাওয়ার বদবুদ্ধি দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও নিজেকে ভিখারিনী মনে হচ্ছিল। দৃশ্যটা মনে হতেই নায়েরের গা ঝাড় দিয়ে উঠল। সায়নীকে ফোন দিল, ফোন বাজছে। 2-3 বার রিং হওয়ার পর ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলল সায়নী। নায়ার ঝাঁঝালো গলায় বলল, রাগ তোর হ্যালো শ্যালো, তুই কই আছিস সেটা বল। তোকে আমি ফ্রাই করব, বারবিকিউ বানিয়ে খাবো। আরে ইয়ার, আমার ক্রাশকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিলি তো আমার ড্রিম রোমান্সের 12টা বাজিয়ে। নিজে তো এখন রোমান্সের সাগরে ভেসে বেড়াবি। এতদিন পর বর দেশে আসলো। সাগরে কি বলছি, মহাসাগরে। আমাদের মতো সিঙ্গেলদের তো ওই ক্রাশই শেষ ভরসা। তার সাথে স্বপ্নে একটু প্রেম করব, সেটাও তোদের মিঙ্গেলদের সহ্য হয় না। তোদের অভিশাপ দিলাম রে, একসাথে 3 বাচ্চার জননী হওয়া। এমনিতেই নায়ের মাথা গরম, তার মধ্যে সায়নীর এমন উল্টাপাল্টা কথা শুনে মাথা ঠান্ডা রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, সায়ু, গিনগিন করিস না। তুমি কি এখনো ঘুমাচ্ছ বাবু? বাহ, বর আসতে না আসতে বাবু ডাকের প্র্যাকটিস শুরু করে দিয়েছিস। নট ব্যাড। তুমি তো বহু চালু জিস মামো। তোমাকে যেমনটা ভাবে সবাই, তেমনটা তুমি নও। এবার নায়ার আর মেজাজ ধরে রাখতে পারল না, চিল্লিয়ে বলতে লাগলো, নাগিন, সবকিছুতে তোর বেশি বেশি, তাই না? আজকে তুই আমার বাসায় আয়, তোকে আর তোর বদদুলা ভাইকে শুলে চড়াবো আমি। সবাই আমাকে ছোটভাবে পেয়েছিস, যে আমাকে কাতকুতো দিবি আর আমি শুধু হাসবো। 10 মিনিটের মধ্যে তুই আমার বাসায় আসবি। কিভাবে আসবি সেটা আমার জানার দরকার নেই। দরকার হলে ব্রাশ করতে করতে আমার বাসায় আসবি, আর এখানে এসে মাউতস করবি। এটা বলে নায়ের ফোন কেটে দিল। এতক্ষণ রাগে চোখ বন্ধ করে কথাগুলো বলছিল সে, তাই ইরহাম যে ওর সামনে দাঁড়ানো সেটা বুঝতে পারেনি। চোখ খুলে একদম চুপ।
যেন কিছুই হয়নি, সে কিছুই বলেনি। একদম শান্ত, চুপ হয়ে পায়ে বরফ ঘষতে লাগলো। আর চোখে ইরহামকে দেখছিল। গোসল করে একটা নীল পাঞ্জাবি পরেছে, এমনি ফর্সা মানুষ। নীল রংটাতে আরো মারাত্মক লাগছে। চুলগুলো ভেজা, কপাল বেয়ে পানি পড়ছে। ভালো করে মোছেনি মনে হয়, অবশ্য হাতে এখনো টাওয়েল। পাঞ্জাবির বোতাম লাগায়নি এখনো। সেদিকে চোখ দিতে নায়ের এক ঢোক গেল। তারপর চোখ কুঁচকে বন্ধ করে নিল। এমন লাগছে কেন? নিঃশ্বাস বন্ধ করা অনুভূতি, ঘোর লাগার মতন। তখন শুনতে পেল বড় ডাক্তার বলছে, চিৎকার চেঁচামেচি করলে পায়ের ব্যথা আরো বাড়বে, তাই চুপচাপ বসে থাকুন। ফুড পান্ডায় খাবার অর্ডার করেছি আমি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আর একটা মলম দিচ্ছি, সেটা পায়ে ম্যাসেজ করে নিবেন, তাহলে ব্যথা কমে যাবে। নায়ের কেমন অবিশ্বাসী দৃষ্টিতে তাকালো ইরহামের দিকে। ওর সন্দেহ হচ্ছে এটাই ওর আপন বর্ত। চেহারা চেঞ্জ করে অন্য কেউ এসে পড়েনি তো? এমন আকাশ পাতাল পরিবর্তন, সেটা নায়ের হজম হচ্ছে না। কিন্তু এরকমটা সিরিয়ালে হতে পারে, বাস্তবে নয়। অগত্যা সায়নের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে সময় দেখে নিল। ইরহাম জিজ্ঞেস করলো, কেউ আসবে নাকি? কেন? ফোনে কার সাথে কথা বলছিলেন, তাই আর কি। নায়ার এক শব্দে বলল, আসবে। ইরহামও আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে মলম। নায়ারের হাতে মলমটা দিয়ে আবার চলে গেল। নায়ার মলমটা হাতে নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারল। তখনই সায়নী দরজায় দাঁড়িয়ে, দরজা খোলাই ছিল। সায়নী মলমটা ফ্লোর থেকে কুড়িয়ে হাতে নিল। দেখে নায়ার সোফায় বসে আছে, হাতে কি যেন দেখা যাচ্ছে। কাছে গিয়ে বলল, তোর কি হয়েছে বাবু? এয়ারপোর্টে বিমান কি তোর পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল? নায়ার পারলে চোখের আগুন দিয়ে সায়নীকে ফ্রাই করে ফেলত। পায়ের ব্যথায় মরে যাচ্ছে, আর সে এসেছে ঢং করতে। সায়নী কান ধরে সরি বলল। তারপর বলল, তোর ডাক্তার কোথায়? নিজের ডাক্তার থাকতে তোর চিন্তা কিসের? যখন তখন ধুমধাম পড়বি, হাত ভাঙবি, পা ভাঙবি, আর বর সেবা করবে। আমি কি জানি সে কি ছোট বাবু যে আমি কোলে নিয়ে বসে থাকবো, আর বদ ডাক্তার করবে আমার সেবা? হো। এটা শুনে সায়নী চোখ বড় বড় করে তাকালো। তারপর বলল, না বাবু, আমি কোলে তুলে নিবে কেন? কোলে তো সে তোমাকে নিবে। এটা বলে সায়নী চোখ টিপল। নায়ার অগ্নিদৃষ্টিতে তাকালো। সায়নী সাথে সাথে চুপসে গেল। তারপর বলল, আসলে আমি বোঝাতে চেয়েছিলাম, তুই তো ছোট বাবুর মতোই, তোকে কোলে নিতেই পারে। দোলাইয়ের পাশে তোকে ছোট বাবুই লাগে, মনে হয় একটা পুতুল। হইছে কি? তোর ঢং শেষ হয়েছে? হুম। না। নায়ার সোফার একটা কুশন হাতে নিয়ে সায়নীর দিকে ছুঁড়ে মারল। অপোজিট সোফায় বসেছিল। নায়ারের মুখ গোমরা দেখে এবার সায়নী সিরিয়াস হলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে খুলে বলতো? সায়নী সব শুনে বলল, আরে ব্যাস, তোকে কোলে করে নিয়ে এসেছে। হাউ কিউট ইস। এমন একটা বর পেলে আর কি লাগে। আমারটা যে কোথায় লুকিয়ে আছে কে জানে। ব্যাটা একবার সামনে আসুক, প্রথমেই জিজ্ঞেস করব, কার সাথে লটর পটর করছিল এতদিন, যে আমার কাছে আসতে দুই চোখ কাটিয়ে দিল। সায়নের কথা শুনে নায়ার চূড়ান্ত হতাশা হলো। এই মেয়েকে বিয়ে দেওয়া জরুরি। আন্টি আঙ্কেল গিয়ে বলতে হবে এবার। আর নয়তো কোনোদিন বিয়ে বিয়ে করে পাবনা চলে যাবে। যে কথাই বলি না কেন, সে সরাসরি বিয়েতে চলে যায়। নায়ারকে চুপ থাকতে দেখে বলল, দে মলমটা, মেসেজ করে দিই। নায়ার সাথে সাথে চিৎকার করে বলল, খবরদার, ওইটা হাতে নিবি না। হাত থেকে ফেল, ফেল বলছি। মলম দিব না আমি। কার সাহস দেখে আমাকে মলম লাগায়? কথাগুলো জোরে জোরে বলতে লাগলো নায়ার। আমি পঙ্গু হয়ে যাব, তবুও মলম লাগাবো না। দরকার হলে হাতের জিল বসে ভিক্ষা করব, তবুও মলম লাগাবো না। সায়নীর চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। এই মেয়ে বলে কি? সামান্য পা মস্কেছে, সে নাকি পঙ্গু হয়ে যাবে, আবার মলম লাগাবে না? দরকার হলে ভিক্ষা করবে। এই মেয়ের মাথা পুরোটাই গেছে। মলমটা লাগাই আমি, তাহলে ব্যথাটা কমে যাবে। নিজে তো জীবনেও লাগাবি না জানি। ওষুধপত্র তো তোর শত্রু, ভুগবি, তবু ওষুধ নিবি না। দে, আমি মেসেজ করে দিই, ঠিক হয়ে যাবে। তোকে বলছি আমার সেবা করতে, বের হ তুই, বের হ আমার বাসা থেকে। আর কোনোদিনও আসবি না। আছে আমার সেবিকা রে, আমি কোনো মলম টলম লাগাবো না। একবার বলিসি কথা কানে যায় না? মাইক লাগিয়ে বলতে হবে, মাইক। তুই এত চেঁচিয়ে কথা বলছিস কেন নায়ু? কি? আমি চেঁচিয়ে কথা বলি? বের হ তুই, এক্ষুনি বের হ। তুই আর কিছুক্ষণ থাকলে আমার পা ব্যথা আরো বাড়বে। সায়নী ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, সত্যি চলে যাব? যা না আমার মা, কে আসতে বলেছি তোকে? তুই। তাহলে যেতে বলছি, এখন ভাগ। সত্যি চলে যাচ্ছি কিন্তু। যা যা। কিছু খাওয়াবি না? তোর বাসায় কিছু খাস নাই? না। তুই খাওয়ার জন্য এখানে এসেছিলি? সায়নী দাঁত খিজলালো। নায়ের বরফের কয়েকটা টুকরো বের করে সায়নীর দিকে ছুঁড়ে মেরে বলল, নিয়ে খা, কোল্ড কফি। সায়নী এর আগে দৌড় দিল। এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে, বর পাগলি হয়ে গেছে, এখন আর কাউকে সহ্য হচ্ছে না। দরজার কাছে যেতেই কারো ডাক শুনতে পেল। সায়নী দাঁড়িয়ে গেল। দেখে ইরহাম দাঁড়িয়ে আছে।
সায়নীকে বলল, আরে আপনি চলে যাচ্ছেন কেন? নাস্তা করে যান অন্তত। না ভাই, নাস্তা করেছি, কোল্ড কফি খেয়েছি। এটা বলে নায়ের দিকে তাকালো। নায়ের ক্রোধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সায়নী বলল, আমি গেলাম দুলাই, জ্বর থামলে আসবো কোনোদিন। আজকাল আবহাওয়া ঠিক নেই। এটা বলে সায়নী দ্রুত পায়ে চলে গেল। নায়ের অন্যদিকে মুখ ঘুরালো। ইরহাম খাবার নিয়ে নায়ের সামনে রাখলো। সায়নী আসার আগেই খাবার ডেলিভারি দিয়ে গেছে। যদিও পেটে ভীষণ ক্ষুধা, তবু মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো নায়ার। হঠাৎ চমকে সরে গেল নায়ার। দেখে ইরহাম ওর পায়ের কাছে বসে আছে, হাতে মলম। চোখে রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নায়ার। ইরহাম সেদিকে ভ্রুক্ষেপ না করে মলম হাতে নিয়ে পায়ের দিকে হাত বাড়ালো। প্রথমে পা সরিয়ে নিল নায়ার। সেটা দেখে ইরহাম বাম হাতে পা শক্ত করে ধরে রাখলো। নায়ার আর নড়াচড়া করার চেষ্টা করলো না, কারণ লাভ নেই। পুরুষ মানুষের শক্তি আর নারীর অভিমান কেউই একচুল ছাড় দেয় না সেখানে। যখন সেটা প্রয়োগ করে, সর্বোচ্চটাই করে। পায়ে মলম ম্যাসেজ করতে করতে ইরহাম বলল, আপনার বোধহয় ভিখারিনী সাজার খুব শখ। চাইলে বলতে পারেন আমাকে, আমি ভিক্ষুক পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আপনাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেবনে। আজকাল ভিক্ষুকরাও কি স্মার্ট, আর ইনকামও নেহাত কম না। নায়ার অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো ইরহামের দিকে। নিজের বউকে বলছে ভিক্ষুক পরিষদের কার্ড সংগ্রহ করে দিবে। এমন বরকে তো জাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত। নায়ার কিছু বলল না, মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে রইল। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, ঝিকে মেরে নাকি বউকে শেখানো হয়। আজকাল দেখছি বান্ধবীকে বকে বরকে শেখানো হয়। অবশ্য বান্ধবীকে বকে যদি বরকে দিয়ে সেবা যত্ন করানো যায়, তাহলে তো বান্ধবীকে বকাই ভালো। এরকম বান্ধবী সব বইয়েরই থাকো, যে বকা হজম করতে পারবে। নায়ার আবার এক ঢোক গিল। ওর প্ল্যান সব বুঝে যায় কি করে বদ ডাক্তার। ও তো এই জন্য ইচ্ছে করে তখন জোরে জোরে বলছিল, সব চালাকি বুঝে যায় বেটা। বেটা কোনো বই পড়ে যে ডাক্তারি পাশ করেছে, একটু জানা দরকার। সে বইয়ে কি মানুষ মনে মনে কিভাবে তা বোঝারও কোনো কৌশল লেখা ছিল নাকি? রাতে ইরহামের মা, বাবা আর ছোট বোন গ্রাম থেকে আসলো। ছেলে এতদিন পর ফিরল বলে কথা। ওর বোন ইরা এবার এইচএসসি দিবে। এইখানেই একটা কলেজে পড়ছে। বাবা মা ঢাকা দিতে চায়নি এখনই। ভীষণ পরকট মেয়ে সে। সায়েন্সের জটিল জটিল ম্যাথ তার প্রিয় বস্তু। বুয়েটিয়ান হওয়ার স্বপ্ন মনে। ইরাই সেই ভাবির সাথে আড্ডা দিতে বসে গেল। ইরহামের মা বাড়ি থেকে কমপক্ষে হলেও 10-15 পদের রান্না করে নিয়ে এসেছে। আগামী 2-3 দিন রান্না না করলেও চলবে। এত দূর থেকে কিভাবে যে আনলেন? এখানে এসে তো রান্না করতে পারতেন। ওনার এক কথা, ঢাকায় ভালো কোনো জিনিস পাওয়া যায় না, আর গেলেও সেই স্বাদ কখনো গ্রামের ফ্রেশ জিনিসের মতো হবে না। নায়রের পছন্দের সুজি নিয়ে বানানো পিঠাও এনেছে। একদিন কথা প্রসঙ্গে ওনাকে বলেছিল সুজি ডিম দিয়ে বানানো পিঠা পছন্দ। ব্যাস, সেটা উনি মনে রেখেছেন। আশ্চর্য হলেও সত্য, নায়ের বিয়ের পর এখনো শ্বশুরবাড়ি যায়নি। এবং তার চেয়ে আশ্চর্য হলো, নায়রের শ্বশুর শাশুড়ি ওকে যেতেও বলেনি। কারণ ইরহাম যেহেতু বিয়ের পরপরই দেশের বাইরে চলে যায় উচ্চ ডিগ্রির জন্য, তাই নায়ারকে একার গ্রামের বাড়িতে নিয়ে যায়নি। ছেলের বউকে ছেলে আসলে মোটামুটি ধুমধাম করে গ্রামে নিয়ে যেতে চান। এই যুগে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া সৌভাগ্যই বটে। কারণ যেখানে ছেলের বউ মানেই অনেকের কাছে ফ্রিতে সেবাদাত্রী, যা বলবে তাই করতে বাধ্য। পান থেকে চুন খসলেই কৈফত দিতে হয়। অথচ তার নিজের মেয়েটা যদি একবার কল করে কেঁদে বলে যে ওর কাজের জন্য শ্বশুরবাড়িতে কথা শুনিয়েছে, ব্যাস শুরু হয়ে গেল। মা মেয়ে আহাজারি শুরু করে দেবে। দজ্জাল শাশুড়ি, শ্বশুরবাড়ি, অথচ একই কাজ তারা তাদের ছেলের বইয়ের সাথেই করছে। আমাদের সমস্যাটা এখানেই। আমরা নিজেদের ত্রুটিগুলো খুঁজেই পাই না, অথচ অন্যদেরগুলো পাই পাই হিসেব রাখি। নায়রের শাশুড়ি অবশ্য শিক্ষিত, আগের দিনে ম্যাট্রিক পাস। এরপর বিয়ে হয়ে যায়, আর পড়াশোনা করেননি। তবে চাকরি করেন ফ্যামিলি প্ল্যানিংয়ে। ওনাকে দেখে নাকি ইরহামের ডাক্তার হওয়ার ইচ্ছে জেগেছিল। ভাবি, পায়ে ব্যথা পেলে কি করে? তোমার ভাই তুলে আছাড় মেরেছিল। এরা বিষয়ে কথা বলতে পারছে না। তোতলে তোতলে বলল, ভাইয়া বধূ নির্যাতন করে? হুম। নায়ার এক শব্দে উত্তর দিল, কি বলছো ভাবি? একটু ভেবে বলো। দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক। বুঝতে পারছো কি বলছো? যদি একটু তথ্য লিক হয়, ডাক্তার মশাইয়ের ডাক্তারের ইস্তফা ঘটবে। ঘটুক, আমি তো সেটাই চাই। নায়ার মুখ ভেঙচি কাটলো এটা বলে, ভাবি তুমি কি মাথায়ও আঘাত পাইছো? কি সব বলছো? মাথা ঠিক আছে আমার। তোমার ডাক্তার ভাইয়ের ইগো বেশি, বুঝছো? ইগো বেশি। এবার এরা জোরে হেসে দিল। মনে হচ্ছে কোনো জোক শুনে ফেলেছে। তারপর হাসি থামিয়ে বলল, তুমি এইমাত্র যে কথাটা বললে সেটা আর কারো সামনে বলো না প্লিজ। তাহলে সবাই তোমাকে মাথার স্ক্রু ঢিলা ভাববে। আমার কিউট ভাবিটাকে আমি সেটা বলতে দিতে পারি? কখনোই না। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করো, একটা পার্সোনাল প্রশ্ন করি। নায়ার একটু না, বেশ অবাক হলো। তবুও কি যেন ভেবে ইরাকে অনুমতি দিল। যদিও নার্ভাস লাগছে কি প্রশ্ন করতে পারে। তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে কে প্রথম আই লাভ ইউ বলেছ?
বলো বলো। ইরাকে খুব উৎসাহী দেখালো। নায়ার এবার কেন জানি না একগাধা মিথ্যে বলে বসলো। কেন বলেছে ও নিজেও জানে না। দুজন মানুষের ভেতরের কথা না হয় দুজনের কাছেই থাকুক, অন্যরা জেনে শুধু শুধু মনে কষ্ট পাবে কেন? এই পৃথিবীতে কাছের মানুষদের ভালোর জন্য, খুশির জন্য একটু আধটু মিথ্যে বলাই যায়। নায়ারের সব কথা শুনে ইরা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি ভাবি, ভাইয়া তোমাকে প্রপোজ করেছিল বিদেশ যাওয়ার আগে? হাউ সুইট। নায়ার মনে মনে বলল, হ্যাঁ সুইট ছিল। এখন উচ্চ দিকটির সাথে সুইটনেস মিশিয়ে খেয়ে ফেলেছে। ডাক্তারের তেতো তেতো ঔষধের নাম শিখতে গিয়ে নিজেও তেতো হয়ে গিয়েছে। কথা বললেও মনে হয় কথাগুলো থেকে তেতো ঘ্রাণ ছড়াচ্ছে। ইরা নায়ারকে হালকা ধাক্কা দিয়ে বলল, কোথায় হারালে ভাবি? নায়ার সচকিত হয়ে বলল, না কিছু না, বলো। আর কল্পনায় হারাতে হবে না, মানুষ এখন সামনে আছে, চাইলে যখন তখন সাথে নিয়েই হারাতে পারো। তোমার পার্সোনাল ডাক্তারকে নিয়ে যে তোমার রেজিস্ট্রিকৃত। ইরা মুখ টিপে হাসছিল যখন কথাগুলো বলছিল। নায়ার কিছু বলল না, মুচকি হাসি বিনিময় করলো শুধু। তারপর ঘুমের ভান করে হামি তুলল। সেটা দেখে ইরা বলল, 10টা বাজে, এখনই ঘুমিয়ে পড়বে? অবশ্য আজকে খুব দ্রুতই আসার কথা। এটা বলে ইরা নায়ারের উত্তর শোনার অপেক্ষা না করে দ্রুত পালালো। দরজায় ইরহামের সাথে একটুর জন্য ধাক্কা খেল না। ইরা হাসছিল। সেটা দেখে ইরহাম ভ্রুকুসকে সরু চোখে তাকালো। ইরা গুড নাইট বলে চলে গেল। ইরহাম কিছু বুঝতে পারল না, কতক্ষণ যে এটি কি ভাবলো। বিছানায় এসে দেখে নায়ের ঘুমিয়ে গেছে। মাত্র কথা বলছিল, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে পড়লো? ঘুম কাতরে নাকি? ওষুধটা তো মনে হয় খায়নি। ওষুধ হাতে নিয়ে নায়েরকে আস্তে ডাকতে লাগলো। নায়ের তো জেগে আছে, তবু সারা শব্দ করছে না। জোর করে চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে রয়েছে। ইরহাম নায়ারের পাশে বিছানায় বসলো। গায়ের চাদরটা বুক পর্যন্ত টেনে শুয়ে আছে নায়ার, যার ফলস্বরূপ নায়ারের ফর্সা কাঠটা উন্মুক্ত হয়ে আছে। আর কাঁধের ঠিক মাঝ বরাবর কালো টিলটা চিকচিক করছে। নায়ারের গায়ের রং হালকা গোলাপি বর্ণে, শুধু হাইটটা একটু কম, 4 ফিট 10 ইঞ্চি, যেখানে ইরহামের 5 ফিট 10, প্রায় 1 ফুট খাটো নায়ার ইরহামে চেয়ে। সেটা নিয়ে অবশ্য ইরহামে বা ইরহামের পরিবারের কারো কোনো সমস্যা নেই। ইরহামের মা নিজেই নায়ারকে পছন্দ করে এনেছেন। ইরহাম সরাসরি নায়ারকে দেখেও নি, হুট করেই বিয়েটা হয়ে যায়। অবশ্য এটা নিয়ে ইরহাম একটু মন খারাপ করেছিল, কারণ ভেবেছিল বিয়ের আগে অন্তত কিছুদিন মেয়ের সাথে কথাবার্তা বলে ইজি হয়ে নিবে, অথবা মেয়ে কোনো কিছু বলতে চায় কিনা। কিন্তু একবার দেখে একেবারে আংটি পরিয়ে ফেলে। তার পরের দিনে বিয়ের আয়োজন করে ফেলা হয়। নায়ারের বাবাই চাইছিলেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। সেটা অবশ্য ইরহামের কাছে কেমন যেন ঠেকেছিল একটু। তবে ওর যেহেতু বিদেশ যাওয়ার ডেট সামনে ছিল, তাই আর কিছু বলেনি। তবে সেদিন নায়ারের শূন্য মুখটা কেন জানি ইরহামের মনে হাজারটা প্রশ্ন তুলেছিল। অবশ্য তার কিছু উত্তর ইরহাম খুঁজে পেয়েছে। আর বাকিটুকু নায়ার নিজেই হয়তো কোনোদিন বলবে। মানুষের মনে চাপা কোনো ব্যথা থাকলে তা কখনো খুঁড়তে যেতে নেই, বলার হলে সে নিজেই বলবে। আর অতীতকে অতীতেই থাকতে দিতে হয়। তাই নায়ারের অতীত নিয়ে ইরহামের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। মেয়েটা অনেক চঞ্চল, তবে সেটা এতদিন ইরহাম বুঝতে পারেনি, কারণ যে কদিন ছিল একদম চুপ থাকতো। হয়তো ডিপ্রেশনে ভুগছিল। ইরহাম সেটা বুঝতে পেরে তেমন ঘাটাতো না নায়ারকে। ওকে নিজের মতোই থাকতে দিত। প্রয়োজনে কথা বলতো, না হলে চুপ। মানে দুজনের মাঝে যে একটা সম্পর্ক আছে, সেটা বোধহয় দুজনেই ভুলে গিয়েছিল। ইরহাম নায়ারকে সময় দিতে চেয়েছিল, যদিও নায়ার ওর সাথে কথাই বলতো না। শুধু একদিন অনেক রাগ ঝেড়েছিল। ইরহাম চুপচাপ সে রাগ হজম করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল নায়ার এভাবে মনের মধ্যে সব চেপে রাখতে রাখতে আরো অসুস্থ হয়ে যাবে। তাই ক্ষোভটা বের করতে গেলে কিছুটা ভালো লাগতে পারে। আর ইরহামের চেষ্টায় সে কিছুটা সফল হয়েছে বটে। নায়ার অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এখন। এখনো রাগ, অভিমান, অধিকারবোধ সব দেখে ইরহাম মনে মনে খুশি হলেও ওকে সেটা বুঝতে দিচ্ছে না। বেশ ভালোই লাগছে নায়ারের এই ষোড়শী বালিকার রূপটা। যদিও সে গ্র্যাজুয়েট, কিন্তু আচরণ দেখে কেউ বলবে টিনেজার। কেসব উদ্ভট চিন্তা ভাবনা করে, কাজ কারবার করে। হঠাৎ নায়ের ঘুমের ঘরে এদিকে ঘুরে ঘুমানোর ভান করলো। ইরহাম নায়ের মাথার উপর ঝুঁকেছিল। হঠাৎ নায়ের ঘুরতে নেওয়ায় ইরহাম দ্রুত সরতে গিয়ে পড়ে গেল। নায়ের হুট করে চোখ মেলে তাকালো। ইরহাম একটু ঘাবড়ে গেল। বালিকা আবার কোন রূপ ধারণ করে কে জানে। বালিকা বলছে, কারণ ওকে পিচ্ছি লাগে। নায়ের কিছু বলার আগে ইরহাম বলে উঠল, ওষুধটা খেয়ে নিন। এটা শুনে নায়ের আবার চোখ বন্ধ করে ফেলল। ভাবটা এমন, সে ঘুমের ঘরে তাকিয়েছিল, তাই আবার ঘুমিয়ে পড়েছে। ইরহাম বেশ ভালোই সেটা বুঝতে পারল। ওষুধ খেতে পছন্দ করে না। আর আপনার বরটাই কিনা ডাক্তার। আপনার কপালটাই খারাপ গো। ভাত খাওয়ার মতোই ওষুধ খাওয়া শিখতে হবে। ছোটবেলায় পড়েননি, ওষুধ খেলে অসুখ সারে, না পড়লে সমস্যা নাই। শিখিয়ে নেব। আর শেখানোর জন্য যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তারই সবই করব। প্রস্তুত হন ভিখারিনী সাহেবা। আজ থেকে আজীবন ডাক্তারের বর এর ওষুধের টর্চার সহ্য করার জন্য। অবশ্য সাথে ভালোবাসা থাকবে ফ্রিতে।
সকাল সকাল ঘুম ভেঙে গেল নায়ারের। রাতে মিছিমিছি ঘুমের ভান করতে করতে কখন যেন সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। আড়মোড় ভেঙে উঠে বসলো নায়ার। কিন্তু এ কি, বড় ডাক্তার কোথায় গেল? এদিক ওদিক খুঁজতে লাগলো নায়ার। গেলটা কোথায়? ডাক্তারের সাথে সাথে ম্যাজিকও জানে নাকি? নায়ার কিছু ভেবে পেল না। ঠিক তখনই বাথরুমের দরজার আওয়াজ পেল। তারপর বুঝলো, ও, তার মানে বাথরুমে ছিল। কিন্তু ঘুমালো কোথায় বেটা? তখন সোফা থেকে নজর গেল নায়ারের। কোথায় ঘুমিয়েছে সেটা আর বুঝতে বাকি রইল না নায়ারের। কেন, ওর কি কুষ্ঠ রোগ হয়েছে যে বিছানায় ঘুমালো না? ঢং করে, ঢং। ইগো, ইগো দেখায়। কি মনে করে কি নিজেকে? সে এমন ভাব ধরলে আমি কেঁদে কেটে তাকে প্রেম নিবেদন করব? নেভার। আমি জীবনেও নিজ থেকে তার কাছে ধরা দিব না। আমার ঠেকা পড়ছে। হুঁ, আসছেন উনি বাংলার ডিজিটাল নবাব। তাকে হুজুর হুজুর করব আমি। বাংলা, বিহার, ওশিয়ার ডিজিটাল বট নবাব উনি। তাকে ইংরেজরা কি মারবে? আমারই খুন করে ফেলতে মন চায়। তাকে না, তার এই তেতো অ্যাটিচিউডটাকে, যেটা উচ্চ ডিগ্রির সাথে সাথে নিয়ে এসেছে। আমি চাইলে এক গাদা তেতো ওষুধ খেয়ে নিতে পারবো, কিন্তু তার এই পরিবর্তন মানতে পারছি না। যখন আমি দূরে থেকেছি তখন নিজে সারাক্ষণ আমাকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করেছে। কোনো অধিকার জানিয়ে আমার কাছে বন্ধুর মতো পাশে থেকেছে। 3 মাস একসাথে থাকলেও কখনো মন মালিন্য হয়নি, শুধু একদিন বাদে। সেদিন অবশ্য নায়ের অযথায় নিজের মনের ক্ষোভ সব ইরহামের উপর ঝেড়েছে। আর সে চুপচাপ শুধু শুনে গিয়েছে। একসময় নায়ের নিজেই থেমে গেছে। প্রতিপক্ষ রেসপন্স না করলে ঝগড়ার মুডও পানি হয়ে আসে। একা একা কথা বলা যায়, ঝগড়া না। এক হাতে তালি বাজে, ঝগড়ার জন্য 2 হাত জরুরি। সেদিন নায়ের বুঝতে পেরেছিল এই লোকের স্বভাব। কিন্তু আজকে যে বড্ড অচেনা লাগছে তাকে। তবে কি সে বদলে গেল? আমি কি একটা সুযোগ পাবো না? হঠাৎ নায়ের চোখের জল অবাধ্য হয়ে উঠল। নায়ের সেটা চেপে রাখতে চাইছে প্রাণপণে। ইরহাম দাঁড়িয়ে নায়েরকে পর্যবেক্ষণ করছিল। খুব গভীর ভাবনায় ডুবে আছে, সেটা বোঝা যাচ্ছে। মেয়েটা প্রায় প্রায় এভাবে কোথায় যেন হারিয়ে যায়। ইরহাম কিছুটা বুঝে সবটা বুঝে উঠতে পারে না। তবে এটা বুঝতে পারে, নায়ের মুখে বলে এক আর মনে আরেক। হয়তো অনেক জেদি তাই। কোথাও একটা শুনেছিল খাটো মেয়েদের নাকি জেদ বেশি। মনে হচ্ছে কথাটা ঠিকই। এই মেয়ে তো যতটুকু উঁচু, তার জেদটা তার চেয়ে বড়। ইরহাম একবার ভাবলো আর একটু রাগানো যাক, বেশ ভালোই লাগে। গোলাপি মুখটা লাল হয়ে যায়, কান দুটো অসম্ভব লাল হয়ে যায়। ইরহাম নায়রের সেই রাগী চেহারাটা আবার দেখতে চাইল। যেই ভাবা সেই কাজ। নায়রের সামনে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। নায়রও ইরহামকে এরকম করতে দেখে বিচলিত বোধ করলো। সকাল সকাল এরকম করছে কেন? কেমন একটা চিন্তিত ভাব করে ইরহাম বলল, আচ্ছা, সালমান খান কি বিয়ে করে ফেলেছে? ইরহামের এমন কথা শুনে নায়ের হতভম্ব হয়ে গেল। সকালে উঠে কি কোনো উল্টাপাল্টা ওষুধ খেয়ে ফেলেছে, যার কারণে এসব আজগুবি কথাবার্তা বলছে? তখন শুনতে পেলেও ইরহাম বলছে, না, বিয়ে তো বোধহয় করেনি। করলে তো ফেসবুক ভেসে যেত স্ট্যাটাসে। নায়ের ইরহামের কথা আর আগামাথা কিছু বুঝতে পারল না। তাই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইরহামের সামনে গিয়ে বলল, সকাল সকাল কি ভূতে ধরেছে আপনাকে? না। তাহলে? তাহলে আমি সেটাই ভাবছি। কি? যে আপনাকে ভূতে ধরেছে কিনা। সাথে সাথে নায়ার চোখ মুখ শক্ত করে তাকালো। আমাকে ভূত ধরবে কেন শুনি? তাহলে সকালে উঠেই এমন ধ্যানে বসেছিলেন কেন? মনে হচ্ছিল ঘুম থেকে কেউ জোর করে তুলে বসিয়ে রেখেছে। বলছে, এখনই ব্রাশ করে ব্রেকফাস্ট করে স্কুলে যাও, না হলে মায়ের একটা মাটিতে পড়বে না। ইরহাম এটা বলে নিজেই হাসতে লাগলো। আর ওদিকে নায়ার রাগে ফুঁসতে লাগলো। ইরহাম মনে মনে ভাবলো, আহা, একদম লাল লঙ্কা। মৃদু হাসলো, শুধু ঠোঁট দুটো হালকা প্রসারিত করে, যেন নায়ার বুঝতে না পারে। বুঝলে টর্নেডো বয়ে যাবে। কথাটা বলার সাথে সাথেই ইরহাম ওর চোখে মুখে কিছু একটার অস্তিত্ব টের পেল। চোখ খুলে দেখে নায়ার কম্বলটা মুড়িয়ে ওর দিকে সরে মেরেছে। টর্নেডো ভাবতে ভাবতে এসে গেল। কম্বলটা সরিয়ে দেখে নায়ার পা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে যাচ্ছে। ব্যথা কমেনি হয়তো। ওষুধ ঠিকমতো খেলে না কমবে। মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো মুখে ধরে তারপর ওষুধ খাওয়াতে হবে। 3-4 দিন পর নায়ারের পা পুরোপুরি ঠিক হয়ে গেল। ব্যথাও নেই আর। তাই প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিল আজ। ওর আব্বু আম্মুকে ফোন করে জানালো। ওনারা খুব খুশি হলেন। মেয়েটা এতদিনে একটু স্বাভাবিকভাবে কথা বলছে। বিয়ের আগে 6টা মাস যা করেছে সহ্য করার মতো না। 2বার সুসাইড করার চেষ্টা করেছিল। একবার ঘুমের ওষুধ খেয়ে, আরেকবার হাত কেটে। সৌভাগ্যক্রমে 2বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। নায়েরের হাতে এখনো দাগটা হালকা রয়ে গেছে। ইরহামও সেটা দেখেছে। আর সেটার কারণ জিজ্ঞেস করাতেই নায়ার রণমূর্তি ধারণ করেছিল ওই দিন। বিয়ের 3 দিন পরে ঘটনাটা ঘটেছিল। ওই দিন নায়ারের কথা শুনে ইরহাম পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। ইরহাম মজা করে বলেছিল, বিএফের জন্য হাত কেটেছিল কিনা। সত্যি সত্যি যে এটাই কারণ, সেটা বুঝতে পারলে কি আর জিজ্ঞেস করে? কিন্তু ব্যাস, ততক্ষণে বিপত্তি বেঁধে গেছে।
নায়ারও মনের সব যন্ত্রণাও সেদিন উগরে দিয়েছিল। তারপর ইরহাম ওর মতো করে বাকিটা জেনে নেয় কারো সাহায্যে, যেটা নায়ারও জানে না যে ইরহাম ওর অতীত সবটাই জানে। ইরহাম সবটা জানার পরপরই বিদেশ চলে যায়। তাই সরাসরি নায়ারের সাথে আর কথা হয়নি এসব নিয়ে। তবে বিদেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করত নায়ারকে তার অতীত ভোলানোর জন্য। অনেক রকম মজার ঘটনা, বিদেশে বিভিন্ন সুন্দর ফুলের বাগানের ভিডিও। নায়ারের টিউলিপ ভীষণ পছন্দ, তাই লন্ডনের টিউলিপ বাগানে গিয়ে ভিডিও কল দিয়েছিল। এত ফুল দেখে নায়ের প্রায় লাফাচ্ছিল। ইরহাম বলেছে ওকে সেখানে নিয়ে যাবে কোনো এক সময়, আরো বিভিন্ন উপায়ে, যা করলে নায়ের খুশি থাকবে তার সবই করেছে সে। অবশ্যই এসব জানার জন্য গোয়েন্দা লাগাতে হয়েছে, কিন্তু নায়েরকে সেটা বুঝতে দেয়নি। বিভিন্নভাবে এড়িয়ে গেছে সব। গাড়িতে নায়ের ইরার সাথে বসলো। ইরহাম বুঝতে পারল লাল লঙ্কা এখনো ফুলে আছে, মুখটা হুতুম প্যাঁচার মতো করে রেখেছে। জোর করে ইরার কথায় হাসার চেষ্টা করছে। ইরহাম লুকিং গ্লাসে বারবার সেটা দেখছিল। নায়ের একটা লাল শাড়ি পরেছে, তাই নতুন বইয়ের মতো লাগছে পুরো। বিকেল 3টায় ওরা গ্রামে পৌঁছালো। গাড়ি দেখে আশেপাশের মানুষজন, ছোট ছোট ছেলে মেয়ে ছুটে আসতে লাগলো, কারণ গ্রামের রাস্তায় সচরাচর এমন গাড়ি আসে না। তার মধ্যে সবাই জানে যে নতুন বউ আসবে। নতুন বউ নিয়ে ছোট থেকে বুড়ো প্রায় সবার মনে দারুণ কৌতূহল বিরাজ করে, বিশেষত গ্রামের দিকে। গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে ইরহামদের বাড়ির সামনে গাড়ি থামলো। বাড়ির দিকে কিছুটা রাস্তা কাঁচা। ইরহামদের বাড়ি থেকে একটু দূরে রয়েছে বিশাল বড় বিল। সেখানে মাছ ধরার প্রতিযোগিতা হয় প্রতি বছর। চারপাশে সবুজ প্রকৃতি দেখে নায়েরের মনটা উৎফুল্ল হয়ে উঠল। সবাই গাড়ি থেকে নামলো, নায়েরও নামলো। হাঁটতে নিলে ইরা পথ আটকে দাঁড়ায়। নায়ের ভ্রু কুঁচকে তাকায় সেটা দেখে। চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। ইরা কিছু না বলেই ইরহামকে টেনে আনে। ইরহাম ড্রাইভারকে তার পাওনা দিয়ে বিদায় করছিল। ইরহামের মা বাবা আগেই বাড়িতে ঢুকে গেছে। ইরহামের দুটো কাজিন, জেবিন জিনসি টুইন। ইরহামের একজনই চাচা, আর্মিতে অফিসার পদে আছেন। তিনি ছুটি পাননি। তবে চাচি আর বোনেরা এসেছে ওরা আসার কথা শুনে। চাচি মনে হয় বউ বরণ করার আয়োজনে ব্যস্ত। সরাসরি কেউ নায়ারকে দেখে নেই এখন পর্যন্ত। ভিডিও কলে কথা হয়েছে অবশ্য। বিয়েটা হুট করে হওয়াতে বিয়েতে আসতে পারেনি। চাচি অসুস্থ ছিল, আর চাচা হুট করে ছুটি পাবেন না, তাই তারাও ভাবলো ভাতিজা বউকে একেবারে সরাসরি দেখবে। আর সেটাই ইরহাম দেশে ফিরে আসার পরে। আর এই 2 বছর নায়ার ওর বাবার বাসাতেই ছিল। সবার সাথে কথা হতো মাঝে মাঝে। শুরুর দিকে নায়ার বিরক্ত হলেও একসময় ভালোই লাগতো। মানুষগুলো অসম্ভব আন্তরিক, ভালো মানসিকতার। তা না হলে ছেলের বউকে কেউ এভাবে বাবার বাড়ি থাকতে দিত না, তাও বিয়ে হয়ে যাওয়ার পর। ইরা ইরহামকে ইশারায় কিছু একটা বলল। ইরহাম প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝলো। নায়ারকে বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে দিয়ে পাজা কোলে তুলে নিল ইরহাম। বাড়ির ভেতর ঢুকতে লাগলো। ইরা জেবিন ও জেন্সি হাততালি দিতে লাগলো আর ভিডিও করতে লাগলো। 3 বোনের একমাত্র ভাবি বলে কথা। নায়ার প্রথমে কতক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ইরহামের দিকে। পরে যখন দেখলো ওরা ভিডিও করছে, তখন লজ্জায় মুখ লুকালো ইরহামের বুকে। ইরহামের হার্টবিট খুব দ্রুত বিট করছে, আর সেটা ক্রমাগত বেড়েই চলেছে। এই হার্টবিট কাঁপার একটা অদ্ভুত রহস্য আছে, আর তা হলো নতুন নতুন প্রেমে পড়লে যখন সেই মানুষটার কাছাকাছি থাকা হয়, তখন হার্ট দুটো ব্রিট করতে থাকে। নায়ার লজ্জা ভুলে অবাক দৃষ্টিতে তাকালো ইরহামের দিকে। ইরহাম সামনের দিকে তাকিয়ে আছে। নায়ারের বেহায়া দুচোখও তার বদডাক্তারকে পলক্ষীনভাবে দেখতে লাগলো। নায়ার নিজেরও হার্ট খুব দ্রুত বিট করছে। ইরহাম কি সেটা শুনতে পাচ্ছে? খুব জানতে ইচ্ছে করছে দুজনের এই লাগামহীন হার্টবিটের কারণ কি। ঘরের সামনে নিয়ে নামিয়ে চেয়ারে বসালো নায়ারকে। সাথে সাথে 3 বোনের সেলফি তোলা শুরু হয়ে গেল। নায়ার হাসি মুখে সেসব সামলাতে লাগলো, আর আর চোখে ইরহামকে দেখছিল। নায়ারের দৃষ্টি অনুসরণ করে ইরা তাকাতেই সবটা বুঝতে পারল। তাই ভাবিকে খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলল, ইস, এত প্রেম! আমার ভাইটা কত লাকি। নায়ার কথা শুনে চমকে তাকালো ইরার দিকে। মেয়েটা ভারী দুষ্টু। এক এক সময় একে কথা বলে নায়ারকে অপ্রস্তুত করে তোলে। নায়ারের অবস্থা দেখে ইরা হেসে দিল। তারপর বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো ভাবি? নায়ার করুণ চোখে তাকালো। ইরা বলতে লাগলো, মনে হচ্ছে তোমার আজকে বিয়ে হয়েছে, আর তুমি এখনো তোমার বরকে দেখোনি, মানে না দেখে বিয়ে করেছ আগের দিনের মানুষের মতো। তাই উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছো। এটা শুনে নায়ার পুরোপুরি চুপসে গেল, একদম মাথা নিচু করে বসে রইল। তখন ইরা বলল, সরি সরি ভাবি, আর কিছু বলবো না। নায়ারও স্বাভাবিক হাসি বিনিময় করলো। বউ বরণ করে ঘরে তুলে নেওয়া হলো। গ্রামের মানুষজন একের পর এক নতুন বউ দেখতে আসতে লাগলো। কিছুক্ষণে নায়ার হাঁপিয়ে উঠল, সেটা এটা বুঝতে পারলো। তাই সবাইকে বলল, অনেক বউ দেখা দেখি হয়েছে, এবার বউ ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। একদিনে দেখে দেখে আমার ভাবিটিকে নজর লাগিয়ে দেবে। তখন ইরার একজন প্রতিবেশী ভাবি বলে উঠল, তোমার ভাই কত লম্বা, দেখতে সুপুরুষ, আর তার বউ কিনা বেটে, দেখারও তো একটা ব্যাপার স্যাপার আছে। ইরা মনে হয় রাগে ফেটে যাচ্ছিল।
নায়ার ইরার হাত ধরে ইশারা করলো যেন ওনাকে কিছু না বলে, কিন্তু ইরা তো চুপ থাকার মেয়ে নয়, তাই সাথে সাথে ওই মহিলার মুখে ঝামা ঘষিয়ে দিল একেবারে। ইরা বলল, কি বলুন তো ভাবি, আপনার গায়ের রং আর আপনার বরের গায়ের রং দেখলে কি মনে হয় জানেন? একটা কালো বিড়াল আর সাদা বিড়াল হেঁটে যাচ্ছে পাশাপাশি। ওই ভাবির মুখটা তখন দেখার মতো হয়েছিল। তখন ইরাই আবার বলল, দেখুন ভাবি, আপনাকে ছোট করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু আপনি আমার ভাবিকে সবার সামনে ছোট করেছেন। তাও কি নিয়ে? তার উচ্চতা নিয়ে, যেটা আল্লাহ প্রদত্ত। আর আপনার গায়ের রং সেটাও আল্লাহ প্রদত্ত। তাই কাউকে আঘাত করার আগে একবার নিজেকে নিয়ে একটু ভেবে দেখবেন। ওই ভাবি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। বাকিরাও চলে গেল এক এক করে। নায়ার ইরার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এতটুকু মেয়ের বিচক্ষণতা দেখে নায়ার বেশ অবাক হলো। নায়ার উঠে দাঁড়িয়ে ইরাকে জড়িয়ে ধরল শক্ত করে। ইরা ভরকে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি, এভাবে আমার ভাইকে জড়িয়ে ধরো, তাহলে ডাক্তার সাহেব নিজে রোগী হয়ে যাবে, আর তখন তুমি হবে তার ডাক্তার। নায়ার লজ্জায় ইরাকে ছেড়ে দিতে চাইলে ইরা আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, আচ্ছা, আমাকে যখন ধরেছে আর একটুখানি থাকো। এটা বলে ইরা হাসলো। জেবিয়ান জেন্সি এসে দেখে দুই ননদ ভাবির পিরিতি। ওরা বলে, আমরা কি গাঙ্গের জলে ভেসে এসেছি নাকি? এটা বলে নিজেরাও গিয়ে ওদের দুজনকে জড়িয়ে ধরে। নায়ারের এই মুহূর্তে নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। ননদ ভাবির সম্পর্ক মানেই চোলাচুলির, সেটা সবার ক্ষেত্রে নয়। আমরা এই কথাটিকে সিরিয়াসলি নিয়ে ফেলেছি বেশি। এই কারণে ভাবি ননদ ভাবি মানেই ঝগড়া। অথচ এটা একটা মিষ্টি সম্পর্ক, যদি আমরা সেভাবে মানিয়ে নিতে পারি। ইরহাম ওর রুমে এসে এই দৃশ্য দেখে চোখ কপালে উঠালো। আর আমার বোনেরা তো আমার পিচ্চি বউটাকে মেরে ফেলবে দেখছি। সব ভালোবাসা তো ওরাই নিয়ে যাচ্ছে। তেরা কেয়া হোগা ডাক্তার, এমনিতেও তোর সাথে সারাক্ষণ ফোঁসফোঁস করে। আর এখন দেখো, মনে হচ্ছে তার শরীরটা সবটা জুড়ে তার হৃদয়ের অস্তিত্ব। শুধু সেখানে আমি আছি কিনা সেটাই জানি না। ইরহাম মুহূর্তটা ফোনে বন্দি করলো, কোনো সাউন্ড না করে। কিছু কিছু বিষয় না জানিয়ে করাই ভালো, তাহলে সবটা স্বাভাবিক থাকে, কোনো কৃত্রিমতা থাকে না। হঠাৎ নায়ের চোখ খুলে সামনে তাকিয়ে দেখে ইরহাম দাঁড়িয়ে আছে, আর এক মনে ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টিটাতে কি যেন মিশানো ছিল, যেটা নায়ারের বুকে সরাসরি আঘাত করলো। যেন অনেক কিছু বলতে চায় সে ঘোর লাগানো দৃষ্টি। নায়ার মনে মনে বলল, আমিও তো শুনতে চাই ডাক্তার সাহেব, বলুন না কি লুকে রেখেছেন মনে। পরদিন সকালে বিলে ঘুরতে গেল। সেখানে অনেক ফিশারি আছে, আর তার পারে অনেক রকম গাছ। ইরহাম লুঙ্গি পরেছে। ইরহামকে দেখে নায়ারের ভীষণ হাসি পাচ্ছে, কারণ আগে লুঙ্গি পরতে দেখেনি কখনো। আর তাছাড়া ইরহাম লুঙ্গি হাঁটুর উপরে তুলে গিট্টু দিয়ে রেখেছে। বিলের পানিতে নামলো শালুক তোলার জন্য। দেখে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে। অবশ্য গ্রামের ছেলেই তো। হাঁটু অব্দি পানি জায়গাটাতে। বেশ কিছু শালুক তুলে যখন পাড়ে আসলো, তখন নায়ার চিৎকার করতে লাগলো সাপ সাপ বলে। নায়ারের চিৎকার শুনে সবাই বেশ ঘাবড়ে গেল। জেবিন জেন্সিও লাফালাফি শুরু করলো। আর ইরা খুঁজে পাচ্ছে না সাপ কোথায়। ইরহামও চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু এখানে তো কোথাও সাপ নেই। ইরা নায়ারকে জিজ্ঞেস করলো, ভাবি, সাপ কোথায় দেখলে? নায়ার চোখ বন্ধ করেই বলল, ডাক্তারের পায়ে। এটা শুনে ইরহাম হতবম্ব হয়ে গেল। ওর পায়ে সাপ ও নিজেই জানে না। এদিক ওদিক খুঁজতে লাগলো, পায়ে একটা যোগ ছাড়া কিছুই দেখতে পেল না। নায়ারকে কোনো ক্রমে এই যোগটাকে সাপ বলছে। ইরহাম যোগটা হাতে ফেলতে নিল, তখনই নায়ার তাকিয়ে আরও লাফিয়ে উঠল সাপ সাপ বলে। এবার ইরা আর ইরহাম দুজনে একসাথে হেসে উঠল। ইরহাম যোগটা ছুঁড়ে ফেলল পানিতে। সাথে সাথে নায়ার ইরহামের হাত খামচে ধরল। ইরা মুচকে আসলো ওর ভাবির কাণ্ড দেখে। ইরহাম নায়ারের হাত ছাড়াতে চাইলে আরও জোরে জোরে খামচে ধরে সে। ইরহাম বলল, তুমি কি জীবনে সাপ দেখোনি? সাপ কি এত ছোট হয়? এখানে আসার পর থেকে নায়ার একটা বিষয় লক্ষ্য করছে। ইরহাম ওকে তুমি করে বলছে। বদ ডাক্তার শুধু বদই নয়, ভীষণ চালাকও। নায়ার কিছু বলছে না দেখে ইরহাম আবারও বলল, কি হলো, কিছু বলছো না যে? নায়ার আমতা আমতা করে বলল, আমি ভেবেছিলাম এটা ছোট কোনো সাপ, মানে সাপের বাচ্চা মেবি। ইরহামের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলে, আবার অন্যদিকে ঘুরে তাকালো। ইরহাম আর ঘাটালো না বিষয়টা। সবাই বাড়ি চলে এলো। নায়ার সারা রাস্তায় ইরহামের হাত ধরে এসেছে। বেচারি বেশ ভয় পেয়েছে। অবশ্য তাতে ইরহামের জন্য প্লাস পয়েন্টই হয়েছে, না হলে কি আর হাত ধরে হাঁটতো। মনে মনে একটা ছোট্ট ধন্যবাদ দিল পাজি যোগটাকে। যখন পায়ে ধরেছে, ইরহাম টেরি পায়নি। এ পানির যোগগুলো এমনই, চুপচাপ রক্ত খেয়ে ফুলের ঢোল হয়ে থাকে, মানুষ টেরও পায় না। আজ ভরা পূর্ণিমা। গত এক সপ্তাহে এ বাড়ির সাথে নায়ারের একটা অদ্ভুত ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মন চাইছে এখানেই থেকে যেতে, কিন্তু যেতে তো হবেই। ইরহাম হাসপাতালে জয়েন করবে সামনের মাসের 1 তারিখ থেকে। রাতে সবাই মিলে উঠানে শীতল পাটে বিছিয়ে আড্ডার আসর জমালো। মুরব্বীরা 10টার দিকে ঘুমাতে চলে গেল। রইল ওরা 4 ভাই বোন আর নায়ার। তখন এরা বলে উঠল, চলো ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলি।
ইরহাম রাজি হতে চাইছিল না, কিন্তু বোনদের সাথে পেরে উঠল না। একটা কাচের বোতল এনে রাখলো মাঝখানে। ইরা ঘোরাতে শুরু করলো। প্রথমে গিয়ে পড়লো জেবিনের দিকে। জেবিন জেন্সি ইরার 1 বছরের ছোট, ইন্টার ফার্স্ট ইয়ার এবার। জেবিন ডেয়ার নিল। জেন্সির সাথে সাথে বলে উঠল, ডিয়ার চয়েস সে দিবে। সবাই রাজি হলো। জেন্সি বলল, বাড়ির পাশে যে তেঁতুল গাছটা আছে সেখান থেকে ঘুরে আসতে হবে। গাছটা ওঠান থেকে দেখা যাচ্ছে অবশ্য। জেবিন বলল, এ আর এমন কি, এখন যাচ্ছি আমি, দরকার হলে তোর জন্য তেঁতুল পেড়ে নিয়ে আসবো। জেবির মুখে এসব বলেও মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। একটু সামনে যেতেই কি যেন শব্দ করে উঠল। প্রায় ছুটে ফিরে এলো জেবিন, আর বাকিরা হাসাহাসি শুরু করলো। জেবিন বেশ ভয় পেয়েছে, বোঝাই যাচ্ছে। আর জেন্সি জানে জেবিন ভীতু, তাই এমন ডেয়ার দিয়েছে। ভেতর ডিম, কোন সাহসী যে ডেয়ার নিল। ইরহাম অবশ্য জেন্সিকে ধমকে দিল, তারপর আবার বোতল ঘুরালো। এবার ইরহামের দিকে গেল মুখ। ত্রুত নিল ইরহাম। এবার ইরা প্রশ্ন করলো তার ভাইকে, বিয়ের আগে কখনো কাউকে ভালোবেসেছিলে বা ভালো লেগেছিল? হ্যাঁ। ইরহাম হ্যাঁ বলার সাথে সাথে নায়ার অদ্ভুতভাবে তাকালো ইরহামের দিকে। সাথে সাথে বাকি সবাইও। সবার অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো ইরহাম তার বইয়ের সামনে সরাসরি বলছে যে কাউকে ভালোবাসতো। অথচ এটা বললে তার 12টা বাজবে সেটা জানিও। কারণ কোনো মেয়ে তার স্বামীর এক্স সম্পর্কে জানতে আগ্রহবোধ করার কথা না। তবে নায়ারের অদ্ভুতভাবে তাকানোর কারণ হলো একবারের জন্য মনে হয়নি ইরহামের অতীত আছে। ওর মনেও কোনো কষ্ট লুকায়িত আছে। তবে নায়ের তো কখনো সেটা বুঝতে পারেনি। অবশ্য বুঝবেই বা কী করে, একসাথে কোনোদিন থাকলে না বুঝবে। নায়ের খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরা পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে পেরে ঘুমের ভান ধরে বলল, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। জেবিন বলল, এখনই ঘুমাবে? আরেকটু থাকি না প্লিজ। এরা একটু চোখ মারল, কিন্তু জেবিন সেটা বুঝলো বলে মনে হয় না। তবে জেন্সি ধরতে পারল ইরার ঘুম ধরার কারণ। তাই সেও হামি দিয়ে বলল, আমারও ঘুম পাচ্ছে ভীষণ। জেবিনটা বরাবরই একটু গাধি টাইপ, তাই ইরা আর জেন্সি ওকে মোটামুটি টেনে নিয়ে গেল। তবুও সে আসতে নারাজ। নায়েরও চলে যেতে চাইলে ইরহাম বলল, বসো না একটু। কথাটার মাঝে ভীষণ আগতি অনুভব করলো নায়ার। একটা লাইট পিঙ্ক জামদানি পরে আছে নায়ার। চাঁদের আলোতে নায়ারের গায়ের আর শাড়ির রং একাকার হয়ে গেছে। ইরহাম কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে। ইরহাম কোলের বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। নায়ার তখনও দাঁড়িয়ে আছে। ইরহাম নায়ারের হাত ধরে টান দিল। হঠাৎ করেই নায়ার ধপ করে বসে পড়ল। শাড়ির আঁচলটা ইরহামের মুখের ওপর পড়ল। নায়ার সেটা সরাতে চাইলে ইরহাম টেনে ধরে রাখে। নায়ার কিছু বলতে পারছে না, এভাবে বসে থাকে চুপ করে। চারদিকে শুনশান নীরবতা। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভরা জ্যোৎস্না গাছের পাতায় পাতায় শুয়ে শুয়ে পড়ছে। ইরহাম আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, কাকে ভালোবাসতাম জানতে চাইবে না? জানাটা জরুরি নয় আমার কাছে, কিন্তু বলাটা জরুরি আমার কাছে। না হলে দম বন্ধ হয়ে মরে যাব। ইরহামের কথা শুনে নায়ার নিজেকে শক্ত করে নিল। মনে মনে নিজেকে বলল, অতীত তো তোরও আছে নায়ার, তাহলে তারটা শুনতে এত ভয় পাচ্ছিস কেন? যাই ঘটুক, নিজেকে শক্ত রাখ। নায়ারকে চুপ থাকতে দেখে ইরহাম ওর দিকে তাকালো। তারপর ওর ফোনের ক্যামেরা সেলফি মুড অন করে নায়ারের দিকে ধরল। নায়ার বুঝতে পারল না ক্যামেরা কেন ধরেছে, তাই জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন ইরহাম বলল, দেখো কি, আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ ভালোবাসা। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য নায়ার থমকে গিয়েছিল। অতীত ভালোবাসা মানে? নায়ার জিজ্ঞেস করার আগেই ইরহাম বলতে লাগলো, ভাবছো অতীত ভালোবাসা কি করে, তাই না? নায়ার কোনো কথা বলতে পারছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। ইরহাম নিজের মতো করে বলতে লাগলো, তোমাকে প্রথম দেখেছিলাম 3 বছর আগে। রাস্তায় রিক্সা করে ঘুরছিলে, সাথে আরেকটা মেয়ে ছিল। কিছুক্ষণের জন্য চোখ আটকে গিয়েছিল, মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল। তারপর আরেকদিন ওভারব্রিজে 2বার দেখা হওয়াটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। তৃতীয় দিন দেখা হওয়ার পর সব এলোমেলো হয়ে গিয়েছিল আমার। মন চাইছিল ডাক্তারি ছেড়ে পাগল প্রেমিক সেজে যায়, কিন্তু তাহলে যে রোগীরা আমাকে রোগী বানিয়ে ফেলবে। তাই প্রেমিক সাজা আর হলো না আমার। ওই দিন বোধহয় তুমি খুব সেজেছিলে, কালো শাড়ি পরা ছিলে। নায়ারের মনে পড়লো ওই দিন সায়নীর জন্মদিন ছিল। আর এর পরের দিনই সে কালো দিনটি অপেক্ষা করেছিল নায়ারের জীবনে, যার জন্য আজকে সে এখানে, অন্য কারো বউ। কেউ কথা দিয়েও কথা রাখিনি। প্রেমিক তো আর সাজতে পারলাম না, কিন্তু সৌভাগ্যক্রমে স্বামী হয়ে গেলাম। যখন তোমার ভাবনায় বিভোর ছিলাম, তখনই কোনো ঘটক মারফত তোমার একখানা ছবি আমার সামনে আসলো। আমি ছবি দেখতে চাইছিলাম না, কারণ এখন বিয়ের প্ল্যান ছিল না। বিদেশ থেকে এসে তারপর ভেবে দেখতাম, কিন্তু কি যেন ভেবে ছবিটা খুলে দেখলাম। তখন যদি তুমি আমার অবস্থাটা দেখতে, চশমা পরাইছিলাম। তবুও ভালো করে মুছে আবার চোখে লাগিয়ে দেখলাম, না, ভুল দেখিনি, সেটা তুমিই ছিলে। ব্যাস, আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তাতে অবশ্য সবাই বেশ অবাক হলো, কারণ যে ছেলে এখন বিয়ে করবে না বলে অনশন করছিল, সে কিনা ছবি দেখে কপুকাত। সবাই তো আর আমার ভেতরের খবর জানে না। নিজেকে খুব বেশি লাকে মনে হচ্ছিল বিয়ের দিন, কারণ
এরকম মিরাকেল ঘটা কল্পনার বাইরে। অবশ্য আমার সব কল্পনা ভেঙে গেল বিয়ের তৃতীয় দিনই। প্রথম দিনে তুমি ঘুমিয়ে পড়েছ, কথায় বলনি। আমি অতটা পাত্তা দিইনি, যেহেতু হুট করেই হয়েছে। কিন্তু পরে বুঝতে পারি ওই জীবন্ত পুতুলটা আসলে ভেতরে অনেক আগেই মরে গেছে। তখনই বিদেশ চলে যাই আমি। তারপর অনেক ভাবলাম, ভেবে একটাই উত্তর পেলাম। সেটা হলো, তিনবার কবুল বলে দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তাই এত সহজে হাল ছেড়ে দিলে কি হয়? একটা পবিত্র সম্পর্কে জড়িয়ে গেছি দুজন, একটু তো সুযোগ দিতে হয়। মানুষের মন ভালোবাসার কাঙ্গাল। মানুষ কষ্ট পেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুসম। আমি তো তোমার মায়ায় কবে জড়িয়ে গিয়েছি। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? নায়ারের শরীর কাঁটা দিয়ে উঠল, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। এতক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে কথাগুলো শুনছিল, তাই এবার আর কোনো কথাই বলতে পারছিল না। ইরহাম নায়ারের অবস্থা বুঝতে পেরে বলল, আচ্ছা, কিছু বলতে হবে না তোমাকে। যদি আমাকে সুযোগ দিতে চাও, তাহলে আমার পাশে শুয়ে পড়ো। আজ না হয় জ্যোৎস্না বিলাসী করি। প্রায় 2 সপ্তাহ বাড়িতে থেকে ঢাকা ফিরে আসলো ওরা। 2 সপ্তাহে দুজনের সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। নায়ার ডাক্তারকে একটা সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করলো। মনে মনে লাড্ডু ফুটলেও মুখে সেটার বিন্দুমাত্র প্রকাশ করলো না। ঢাকায় সেই ইরহাম কাজে ব্যস্ত হয়ে পড়ল। নায়ারকে সময় দিতে পারছে না। একদিন বিকেলে একটু সময় করে শপিংয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যে নায়ারের জন্য কি অপেক্ষা করছিল সেটা যদি সে জানতো। শপিং মলের ভেতরে হঠাৎ কারো সাথে ধাক্কা খায় নায়ার। ওপাশের ব্যক্তিটা সরি বলে চলে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা শুনে থমকে দাঁড়ালো নায়ার। ওপাশের ব্যক্তিটাও দাঁড়িয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ সেই ব্যক্তিটাকে একটা মেয়ে সে টানতে লাগলো। নায়ার অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। সেও নায়ারের দিকে তাকিয়ে রইল। তখন ইরহাম কোথা থেকে ছুটে আসলো। নায়ারের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা। তখন শুনতে পেল সামনের পুরুষ লোকটা নায়ারকে জিজ্ঞেস করছে, কেমন আছো নায়ু? নায়ার ইরহামের বাহু শক্ত করে চেপে ধরে বলল, যেমনটা থাকার কথা ছিল তার চেয়ে একটু বেশি ভালো। ইরহাম এবার বুঝতে পারল এটা সাফিন, নায়ারের অতীত। তবে ইরহাম কোনো কথা বলল না, কারণ নায়ার কি করে সেটা দেখতে। নায়ারের দিকে তাকিয়ে সাফিন একটা ম্লান হাসি দিল। ইরহামের কেন যেন মনে হচ্ছে ছেলেটা হয়তো ভালোই ছিল। এমন করার পিছনে হয়তো বড় কোনো কারণ আছে, তবে সেটা কি তা জানে না সে। নায়ার আর কোনো কথা না বাড়িয়ে ইরহামকে টেনে সেখান থেকে নিয়ে গেল। ইরহাম পেছনে তাকিয়ে দেখল সাফিন এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। জীবন কোন দিকে চমৎকার দেখা দেখিয়ে কোন দিকে খুব অবিচার করে ফেলে হয়তো, কি জানি। হয়তো এটাই বাস্তব, যেটা আমরা ভাবি না সেটাই ঘটে। লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল নায়ারের। কেউ কাউকে সরাসরি দেখেনি 3 বছরের সম্পর্কে। আজকে হয়তো প্রথম সরাসরি দেখা, আর সেটা এমন অদ্ভুতভাবে। একটা অদ্ভুত ব্যথা অনুভব করলো ইরহাম, তবে সেটা কিসের তা জানে না। ইরহামের জন্মদিনে নায়ার রাতে বাসায় একা নিজের মতো করে রুম সাজালো, কেক বানালো, পুরো রুমে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখলো। 12টা বাজতে 15 মিনিট বাকি। এখনই বাসায় আসেনি সে। নায়ারের আজ মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ফোনও অফ। অগত্যা গাল ফুলিয়ে বসে রইল। 12টা বাজার 3 মিনিট আগেই ইরহাম বাসায় আসলো। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড। রুমে ঢুকে ইরহাম সরাসরি বাথরুমে ঢুকে গেল টাওয়াল নিয়ে। নায়ারও চুপচাপ খাবার বেড়ে দিতে টেবিলে গেল। গোসল শেষে সরাসরি ডাইনিং টেবিলে চলে গেল ইরহাম। খাওয়া শেষ করে রুমে আসলো। তখন খেয়াল করলো পুরো রুমে গোলাপের পাপড়ি। ঠিক বুঝতে পারলো না কিছু। আজকে কি কোনো বিশেষ দিন ছিল? মনে পড়ছে না। নায়ার চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল, কোনো কথা বলল না। ইরহাম আকাশ পাতাল ভেবেও কোনো কিছু মনে করতে পারছে না। সারাদিনের ক্লান্তিতে দু চোখ বুজে আসছে আপনা আপনি। আজকে কি, সেটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল কারো নাক ডাকা আর কান্নার আওয়াজে। ঘুমের ঘোরে প্রথমে ঠিক বুঝতে পারল না ব্যাপারটা। হঠাৎ নায়ারের দিকে মাথা তুলে তাকালো, কারণ নায়ার অন্যদিকে মুখ করে শুয়েছিল। নায়ার চোখ বন্ধ করে কেঁদে যাচ্ছে ফ্যাস ফ্যাস করে। এবার ইরহাম একটু না, বেশ ভড়কে গেল। চেম্বারে থাকাকালীনও নায়ার অনেকগুলো কল দিয়েছিল। অপারেশন থাকায় ফোন অফ করে রেখেছিল। পরে মিসড কল অ্যালার্টে বুঝতে পারে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় সরাসরি বাসায় চলে আসে, আর ফোন দেয়নি। ইরহাম নায়ারের চোখের জল আলতো করে মুছে দিল। নায়ার ছিটকে ইরহামের হাত সরিয়ে দিল। এবার ইরহাম নায়ারকে ওর দিকে টেনে ঘোরালো। নায়ার চেষ্টা করছিল না ঘোরার, কিন্তু ব্যর্থ সে। তাই হঠাৎ ফুস করে উঠে বসল। বসেই ইরহামের ট্রিশার্ট টেনে ধরে আগুন চোখে তাকালো। ইরহাম বেশ হকচকে গেল। ভূত ধরল নাকি? এমন বিহেভিয়ার করছে কেন? এই যে ডাক্তার, বদ ডাক্তার, এখানে বুকের বাঁ পাশটা দেখিয়ে একটা ছুরি বসে গেছে, সেটা অপারেশন করে সরিয়ে দিতে পারবেন? ইরহাম পুরো হতবম্ব বনে গেল। মাঝরাতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? একটা মিষ্টি শীতল হাসি দিল সে, যেটা না বলার শত কথা বুঝিয়ে দেয়। এত অদ্ভুত ভালো কেন মানুষটা? নায়ার সেটা ভেবে পায় না, কিছুতেই না। এত কিছুর পরও একটা দীর্ঘশ্বাস ফেলে।
কে যেন ভেবে নায়ারের মন জমিন ভারী হয়ে উঠল। তারপর একটা অদ্ভুত চাহনি নিয়ে সেই মিষ্টি শীতল হাসির মানুষটার দিকে তাকালো। এই মানুষটাকে কি করে এত কষ্ট দিয়েছে সে? এই মানুষটিকে সে তো ভালোবাসতে ইচ্ছে হয়। যে একবার হৃদয় চক্ষু দিয়ে তার দিকে তাকাবে সে তাকে ভালোবাসতে বাধ্য। তারপর মনে মনে বলল, আমারও তো হৃদয়টাই মরে গিয়েছিল, তার ভালোবাসা বুঝবো কি করে? ভালোবাসা বোঝার জন্য যে হৃদয় জীবিত থাকা জরুরি, খুব জরুরি। মৃত গাছে যেমন ফুল ফোটার কোনো আশা নেই, মৃত হৃদয়েও ভালোবাসার ফুল ফোটে না। কেউ একজনকে সেই মৃত হৃদয়ের দায়িত্ব নিতে হয়, যত্ন নিতে হয় প্রতিনিয়ত। একটা সময় সেখানে ভালোবাসার ফুল ফুটতে বাধ্য। মানুষের হৃদয় লোভী, খুব লোভী। তবে সেটা শুধু একটা জিনিসের জন্য, আর সেটা হলো ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার লোভ হৃদয় সামলাতে পারে না। যেখানে একটু ভালোবাসার ছোঁয়া পায়, বেহায়ের মতো সেখানেই ছুটে যেতে চায়। কোনো বাধা মানে না নিয়ম শৃঙ্খল। ভালোবাসার জিনিসটাই নিয়ম শৃঙ্খলের বিপরীত। ভালোবাসলে আর বাধা ধরা নিয়ম ভালো লাগে না। হৃদয় তখন বহতার নদীর মতো, যেদিক খুশি ছুটে চলে, কোনো কিছুর তোয়াক্কা করে না। জানে সামনে যত বাধা, তবুও ছুটে চলে অজানায়। নায়ারকে চুপ থাকতে দেখে ইরহাম নিজেও চুপ হয়ে গেল। নায়ার ইরহামের ট্রিশার্ট ছেড়ে বিছানা থেকে নেমে গেল। ইরহাম কিছু বুঝতে পারছে না, তাই নিজের মতো করে অপরাধী সুরে বলতে লাগলো, আসলে আজকে কাজের অনেক প্রেশার ছিল, রাতে একটা জটিল অপারেশন ছিল, তাই ফোন অফ করে রাখতে হয়েছে। বাসায় এসেও অনেক টায়ার্ড লাগছিল, তাই কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। সরি বউ। নায়ের কোনো কথা বলছে না। টেবিলে কিসের একটা বাক্স এনে রাখলো। ঘুম থেকে উঠে এসব কি করছে? ইরহাম তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। নায়ারের পেছনে দাঁড়িয়ে বলল, শোনো না কি বলি। ডাক্তারের বউ যখন হয়েছ, তখন স্যাক্রিফাইস করা তো শিখতেই হবে। একজন সৈনিকের কাছে যেমন সবার আগে দেশ, ঠিক তেমনই একজন ডাক্তারের কাছেও সবার আগে তার রোগী। এতটুকু মানার মতো সামর্থ্য তো তোমার থাকতেই হবে। ইরহামকে পুরো ভড়কে দিয়ে নায়ার ছোট একটা চাকু ইরহামের গলার সামনে ধরল। ইরহাম এবার শিওর ওর বউকে ভূতে ধরেছে, তা না হলে এসব কি করছে। তখন শুনতে পেলেও নায়ার বলছে, আগে ঘরে রোগীর ট্রিটমেন্ট, তারপর বাদ বাকি। নিজের ঘরে রোগী থাকলে যত ভালো ডাক্তারই হন না কেন আপনি, কোনো লাভ নেই। মানুষ হাতুড়ি ডাক্তারই বলবে, বলবে প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছেন। সবাই বলবে আমার বর একজন নকল ডাক্তার। একগাল হেসে সে বলল, তাই না? হুম, ঠিক তাই। কিন্তু আমি তো ডাক্তার, মানে কাটাছেঁড়া করা ডাক্তার, মনের ডাক্তার তো নই। এই পৃথিবীর সব পুরুষই তার বইয়ের মন ভালো রাখার ডাক্তার, আর এজন্য অনেক বড় বড় গ্রন্থ পড়ার দরকার নেই। স্বভাবগতভাবে সেটা শিখে যায়। আচ্ছা তাই? জি, নকল ডাক্তার। তাহলে প্রত্যেক মেয়ে তার বরের কি? নায়ের এবারে একদম চুপসে গেল। এতক্ষণ যে বকবক করছিল, এখন এসব ফুস হয়ে গেল। গলার সামনে থেকে চাকু সরিয়ে টেবিলে রেখে হাত মোচড়াতে লাগলো সে। ইরহাম নায়ারের আরও কাছাকাছি এগিয়ে আসলো, যেটা দেখে নায়ার আরও চুপসে গেল। মন চাইছে দেয়াল ফাটিয়ে পালাতে, কিন্তু সে শক্তি যদি থাকতো। একদম নায়ারের কাছাকাছি এসে দাঁড়ালো। নায়ার চোখ বন্ধ করে রেখেছে, চোখের পাতা কাঁপছে অনবরত। ইরহাম কিছুক্ষণ চুপচাপ নায়ারকে পরখ করলো, কিন্তু নায়ারের চোখ বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন চোখ খুলতে নিয়ে আবার দ্রুত কুঁচকে বন্ধ করে নিল। ইরহাম নায়ার তাকানোর সাথে সাথে ওর মুখের দিকে এগোচ্ছিল, তাই নায়ার আবার চোখ বন্ধ করে ফেলে। ইরহাম নায়ারের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আর প্রত্যেক মেয়ে তার বরের সামনে রোগী সাজার অভিনয় করার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মে। কথাটা শোনার সাথে সাথে নায়ার অগ্নি চোখে তাকালো, আর ইরহাম হাসিতে লুটিয়ে পড়ল। বিছানায় বসিয়ে জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসি দেখে নায়ারের সব রাগ, অভিমান উবে গেল। গালে হাত দিয়ে তার ডাক্তারকে দেখে চোখ মন শান্ত করতে লাগলো। ডাক্তারের গালে টোল পড়ে, এতদিন খেয়ালই করেনি সে। টোল পড়ে ডাক্তার, হাউ কিউট। ইরহাম হাসে, আর নায়ার বারবার সে হাসির প্রেমে পড়ছে। ছেলেদের হাসিও কোনো মেয়েকে এতটা ভাবনা শূন্য করে দিতে পারে, সেটাই টোল পড়া ডাক্তারকে না দেখলে বোঝার উপায় ছিল না। ইরহাম হাসি থামিয়ে দেখে নায়ার বিবহ চোখে ওর মাঝে ডুবে রয়েছে। ইরহাম ধীরে ধীরে টেবিলের কাছে গেল, গিয়ে বাক্সটা খুলে জিব্বায় একটা কামড় দিল। রেড বেলভেট কেকটার উপরে সাদা ক্রিম দিয়ে লেখা হ্যাপি বার্থডে বর ডাক্তার। নিজের বার্থডে নিজেই ভুলে বসে আছে, এই জন্য রুম ফুল দিয়ে সাজানো ছিল। শিট। ইরহাম এবার নায়ারের সামনে গিয়ে কান ধরে সরি বলল। নায়ার টেবিলের দিকে তাকিয়ে বুঝতে পারল ওর সারপ্রাইজের অবশিষ্ট অংশটুকু এই বর ডাক্তার বন্ধ করে দিয়েছে, তাই মুখ ভার করে দাঁড়িয়ে রইল। ইরহাম এক হাতে কান ধরে রেখেই নায়ারকে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। মোমবাতিটা জ্বালিয়ে নিল, তবে নায়ার নিভাতে দিল না। ইরহাম ভাবল হয়তো নায়ার এখনও রেগে আছে, কিন্তু পরক্ষণেই নায়ার ইরহামের হাতে চাকু ধরে ইশারা করলো কেক কাটার জন্য। ইরহাম যখন কেক কাটতে নিল, তখন নায়ার বলল, ভাবছেন মোমটা কেন নিভাতে দেনি, তাই না? বলছি শুনুন, মোমটা জ্বালায় আমরা আমাদের ইচ্ছায়,
তাই সেটা নিতে দেওয়া উচিত তার ইচ্ছায়, মানে যতক্ষণ জলে আর কি। ঠিক তেমন কাউকে ভালোবাসি আমরা নিজের ইচ্ছায়, কিন্তু তারপর তার কাছে আমরা নিজেকে শপথ করি তখন যে ইচ্ছে করলে জীবনের শেষ পর্যন্ত আমাদের পাশে রাখবে অথবা না, সেটা অনেকটা তার ইচ্ছে। যাকে ভালোবাসি তার প্রতি আমরা বরাবরই খুব বেশি দুর্বল হয়ে পড়ি, যেমনটা আপনি হয়েছেন। আর ওই দিন সাফিনের সাথে দেখা হওয়ার পর থেকে আপনি কেমন যেন বদলে গেছেন। সাফিন আমার কাছে কিছু না এখন, শুধু বেদনার অতীত ছাড়া। আর আপনি আমার বর্তমান। আসলে কি বলুন তো, যে আমার জন্য নয়, আমি শত চেষ্টা করলেও তার হতে পারবো না, এটাই সত্য। জোর করে যদিও দুজন এক হওয়ার চেষ্টা করিও, তবু একটা সময় ঠিকই আলাদা হয়ে যাব। তেমনি আমরা দুজনই হয়তো অন্য দুজনের ভাগ্যে ছিলাম, তাই আমি আজ এখানে, আর সাফিন অন্য কোথাও। আমার সাফিনের প্রতি কোনো অভিযোগ নেই, ও আমাকে সত্যি ভালোবাসতো, সেটা আমি জানি। কিন্তু আমাদের এক হওয়া কপালে লেখা ছিল না। তখন বিষয়টা মানতে পারছিলাম না, তাই পাগলামি করেছিলাম। এখন বুঝতে পারি কত বড় বোকামি করেছিলাম। এই যে চারপাশে সবার এত এত অভিযোগ প্রাক্তনের প্রতি, আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। আর ওই দিন সাফিনকে অন্য মেয়ের সাথে দেখে একটু সময়ের জন্য হলেও খারাপ লেগেছিল। পরে ভাবলাম আমিও তো অন্য আরেকজনের বউ এখন, তাহলে কেন মন খারাপ করব। ওই দিনের পর নিজেকে অনেক বুঝালাম। তবে হ্যাঁ, একটা আক্ষেপ ছিল সাফিনের প্রতি। সে আরেকটু চেষ্টা করতে পারত, অন্তত আমার সাথে যোগাযোগ করার, কিন্তু সেটা সে করতে পারেনি। ওর মা জোর করেই ওনার পরিচিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, ওর বাবার অসুস্থতার দোহাই দিয়ে। বিয়ের পর সাফিন সায়নীকে সব বলে, কারণ আমার মুখোমুখি হওয়ার সাহস ওর ছিল না। নায়ার একটু দম নিল, তারপর আবার বলল, আজ আপনাকে সব বলছি কেন জানেন? কালকে থেকে আপনার জীবনের নতুন আরেকটি অধ্যায়ের শুরু হবে। তাই সে অধ্যায়ে যেন আর কোনো কিন্তু না থাকে, সেই জন্য আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। আর হ্যাঁ, সাফিনকে আমি রেসপেক্ট করি, আর আপনাকে রেসপেক্টও করি, ভালোবাসি। এখন আপনার আমাকে কোনো শাস্তি দেওয়া থাকলে দিতে পারেন। এটা বলে নায়ার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইরহাম কেক কেটে হাতে নিয়ে দাঁড়িয়ে চুপচাপ সব শুনছিল। এবার বলতে লাগলো, শাস্তি তো অগণিত, সে পরে দেখা যাবে, আগে কেক খাও তো। নায়ার বিস্ময়ে তাকিয়ে রইল, মুখ কিছুটা হা হয়েছিল। ইরহাম সেখানে কেক পুড়ে দিল, মুখের চারপাশে লেপটে গেছে। নায়ার রাগে চোখে তাকালো, সেটা দেখে ইরহাম বলল, আরে, পরিষ্কার করার অনেক উপায় আমার জানা আছে। চোখে মুখে দুষ্টুমি উপচে পড়ছে ইরহামের। নায়ার সেটা বুঝতে পেরে বলল, তাই না? কিছু উপায় আমারও জানা আছে। এটা বলে নায়ার প্রথমে নিজের গালে আরও ক্রিম মাখালো। ইরহাম ভ্রুকুচকে তাকালো। নায়ার এবার ইরহামের দিকে এগোতে লাগলো। ইরহামকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে দাঁড়ালো। ইরহাম ভ্রুকুচকে ঘুরে তাকালো নায়ারের দিকে। নায়ার দুহাত ইরহামের কাঁধে রেখে দাঁড়ালো। ইরহাম ঘোরের মধ্যে আছে এই মুহূর্তে। নায়ার আস্তে আস্তে ইরহামের গলা জড়িয়ে ধরল, তারপর আলতো করে গালের সাথে গাল ঘষে দিল। ইরহাম মুচকি হাসল, তারপর বলল, ইস, এ কাজটা করার জন্য আমার পুতুল বউটাকে বিছানার উপর উঠতে হলো। ইশারা করলেই তো ডাক্তার তার সেবায় নিয়োজিত হয়ে যেত। এটা বলেই ইরহাম নায়ারকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। তারপর বলল, এবার আরামসে গালে গাল লাগাতে পারো। তোমার কষ্টকে আমি সহ্য করতে পারি। নাও শুরু করো, দেখি কতটুকু মাখাতে পারো। ধরে নেব এটাই আমার বার্থডে গিফট। এমন ইউনিক ভালোবাসাময় গিফট পৃথিবীতে আর কোনো বর পেয়েছি কিনা সন্দেহ আছে। আপনার এই আদর মাখা গিফট কবুল করে নিয়েছে এই অধম বান্দা। নায়ের এবার লুকানোর জায়গায় খুঁজে পাচ্ছে না। ইরহাম মুচকে হাসে আর বলছে, আজকে তবে ক্রিম পরিষ্কার করতে করতে রাত পোহাবে নাকি? নায়ার এক নাগারে ইরহামকে কিল ঘুষি দিয়ে মারতে লাগলো, আর ইরহাম শব্দ করে হাসতে লাগলো। একজোড়া সুখে কপত কপতির ভালোবাসাটা শুরু হয় এই 3 অক্ষরের মিষ্টি কবুল শব্দটা 3বার বলার মধ্যে দিয়ে। 3 সংখ্যাটা সত্যি স্পেশাল। ভালোবাসায় ভাসুক এই কপত কপতি যুগল। সমাপ্ত।